আচ্ছা, এবার আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাই। আমাদের এই উদ্যোগটা একটা অনেক চেষ্টা করেছি আমরা যতটা পারবো, আরো আগামী দিনে আমরা চেষ্টা করব। তো এটার মূল বক্তব্যটা একটু বলি। মূল কাজটা হচ্ছে, যে কারণে আমি শোটা প্রথম শুরু করেছিলাম, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। কারণ এই ফিল্ডে কাজ করতে গিয়ে যেটা আমরা দেখতে পাই যে অনেক ধরনের মানুষের মধ্যে মিসকনসেপশন আছে, অনেক মিথস রয়েছে, যেগুলোকে ক্লিয়ার করা খুব জরুরি। তো নিউট্রিশন মান্থ নিয়ে হয়তো এখনো সেইভাবে মানুষের মধ্যে সেই বার্তাটা পৌঁছায়নি। সেই জন্য আমি ভাবলাম, যেহেতু কালকে থেকে আমাদের নিউট্রিশন মান্থ শুরু হচ্ছে, তো সেটা নিয়ে অ্যাওয়ারনেসটা দেওয়া খুব জরুরি। অনেকেই জানেন যে নিউট্রিশন মান্থে যে বিভিন্ন অপুষ্টি জনিত বিভিন্ন কর্মসূচি হয়, স্কুলে যারা কাজ করেন তারা জানবেন যে স্টুডেন্টদের জন্য কিন্তু কিছু কিছু প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকেও নেওয়া হয়। তার কারণ হচ্ছে পড়াশোনা, পরীক্ষা সবকিছুর ঊর্ধ্বে যে পুষ্টিটা কিন্তু খুব জরুরি। তো এবং সেটা অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে বা একদম ছোটদের থেকে আসে। তো সেই জন্য আমরা সবসময় বলি যে ডায়েট চার্ট কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা হয়। তো একদম ছোট বাচ্চা থেকে শুরু করে অ্যাডোলেসেন্স পিরিয়ড এবং অ্যাডাল্টহুড বা বিভিন্ন ক্লিনিক্যাল ডিজিজে যারা রয়েছেন, তাদের প্রত্যেকের নিউট্রিশন আলাদা। সেই কারণেই অ্যাওয়ারনেসটা দেওয়া খুব জরুরি। আচ্ছা, তো বলি, ন্যাশনাল নিউট্রিশন মান্থকে আমরা যদি বাংলাতে বা হিন্দিতেও বলি, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পোষণ মাহ। অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় পোষণ মান্থ অর্থাৎ পোষণ অর্থাৎ পুষ্টি। তো এবারের কিছু যে কর্মসূচি ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়েছেন, সেগুলো নিয়েই আমরা একটা একটা করে আলোচনা করব। আর অবশ্যই সাথে যদি কারো কোশ্চেন থাকে, সেগুলোও আমরা আলোচনা করব। জেনারেলি এখান থেকে কি কি কোয়ারিজ আসতে পারে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথম যেটা এবারের রাষ্ট্রীয় পোষণ মান্থের প্রথম যে পয়েন্টটা রয়েছে, যেটা নিয়ে বলতে গেলে প্রায় একটা পুরো সেশন হয়ে যায়, সেটা হচ্ছে অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা। কারণ প্রত্যেক বছর প্রতিটা এলাকাতে আমরা কিন্তু অ্যানিমিক পেশেন্ট দেখতে পাই, এবং তার মধ্যে সব থেকে বেশি যারা ভুক্তভোগী তারা হচ্ছেন যে কোনো প্রেগনেন্ট মা যারা রয়েছেন। এছাড়া কিন্তু অনেক বাচ্চারা, শিশুরা বা যারা অ্যাডোলেসেন্স পিরিয়ডে রয়েছে, প্রচুর তারা ন্যাশনাল মানে নিউট্রিশন অ্যানিমিয়ার শিকার। তো অ্যানিমিয়া নিয়ে প্রথমেই ইন্ডিয়ান গভর্নমেন্ট এই নিউট্রিশন মান্থের কর্মসূচিতে 1 নম্বরে অ্যানিমিয়াকে রেখেছে। তো অ্যানিমিয়া অর্থাৎ যে রক্তাল্পতা আমরা বলি, সেটা বিভিন্ন কারণে হতে পারে। প্রথমত আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কথাই আমরা জানি। এছাড়াও আরো অনেক ধরনের নিউট্রিশনাল অ্যানিমিয়া রয়েছে। তো এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রথমেই যেটা বলেছে, আমি তোমার কাছে চলে আসবো অস্মিতা। নিউট্রিশনাল অ্যানিমিয়া নিয়ে প্রথমেই কথা হয়েছে যে ট্রিপল টি অর্থাৎ টি টি টি। তো অ্যানিমিয়ার সঙ্গে এই টি 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 কথাটার অর্থ কি, আর অ্যানিমিয়া মানে কেন হয়, একটু যদি তুমি আমাদের বলে দাও, তারপর আমরা ট্রিপল টি তে যাবো, এবং এটা যদি হয়ও সেখান থেকে আমাদের মুক্তির উপায়গুলো কি। একদম। তো অ্যানিমিয়া মোটামুটি সবাই জানে এখন, যে অ্যানিমিয়া বলে একটা আমাদের বডিতে সিচুয়েশন আছে বা কন্ডিশন তৈরি হয়। আর সবাই মোটামুটি একটু জানে যে হিমোগ্লোবিনের কম, বা সবাই এটাই বোঝে যে শরীরে রক্ত কম। সাধারণ মানুষের মধ্যে এটাই থাকে যে শরীরে রক্ত কম, সেই জন্য অ্যানিমিয়া হয়েছে। কিন্তু এই অ্যানিমিয়া যে আমরা ভালোভাবে একটু নিজেদের লাইফস্টাইলটা, ডায়েটারি প্যাটার্নে চেঞ্জেস আনলে মেনটেন করতে পারি, হিমোগ্লোবিন লেভেলটা আবার নর্মাল হয়ে যেতে পারে, সেইটা সবাই বোঝে না। সেটা নিয়ে অবশ্যই আমাদের অ্যাওয়ারনেস দরকার। আর সেই জন্যই আমাদের গভর্নমেন্ট এই ট্রিপল টি বা টিটিটি এই স্কিমটা চালু করেছে বা প্রোগ্রামটা চালু করেছে। তো টি আছে, মানে বুঝতে হবে যে টি দিয়েই কোনো ওয়ার্ড আছে। তো সেক্ষেত্রে ট্রিট, সেক্ষেত্রে টক, আর সেক্ষেত্রে টেস্ট থাকে। তো আগে আমরা দেখব, টেস্ট করব। ফার্স্টেই আমরা টেস্ট করব, টেস্ট করে জানবো যে তার হিমোগ্লোবিন লেভেলস ঠিকঠাক আছে কিনা। এবার সেটা যদি ঠিক থাকে, ওয়েল অ্যান্ড গুড। সেটা কম থাকলে আমাদের সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। তো সেই ট্রিটমেন্টে আমরা তাদেরকে কি সাজেস্ট করতে পারি, আমরা সেখানে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটস দেবো কিনা, কি দেওয়ার দরকার নেই, এমনি একটু ডায়েটে চেঞ্জেস করে আমরা ঠিক করে দিতে পারি, সেটাও বুঝতে হবে যে লেভেলস কি আছে তার বেসিসে। নেক্সট হচ্ছে টপ, মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে কাউন্সিলিং পার্ট। সেইখানে হচ্ছে আমাদের মানুষকে যত বেশি আমরা অ্যাওয়ারনেস দেব, পার্টিকুলার কোনো টপিক নিয়ে আমরা যত মানুষকে নলেজ দেব, সেই জিনিসটা নিয়ে নলেজেবল হবে, প্লাস তার সারাউন্ডিং এ তার ফ্যামিলি সবাইকে সে সেই জিনিসটা নিয়ে আরো বেশি নলেজেবল করতে পারবে, সে অ্যাওয়ার করতে পারবে। তো সেই জন্য কাউন্সিলিং পার্টটা খুব ইম্পর্টেন্ট হয়।
আর এই ওভারঅল প্রোগ্রামটা ওই জন্যই গভর্নমেন্ট তৈরি করেছে যাতে একটা হোল ডে বা স্পেসিফিক কয়েক ঘন্টার একটা যাতে ক্যাম্প অ্যারেঞ্জ করা যায় কমিউনিটিতে, সেখানে দাঁড়িয়ে টেস্ট করা হলো, তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হলো, প্লাস তাদেরকে জানানো হলো যে আয়রন কোন খাবারগুলো খেলে বেশি পাওয়া যেতে পারে, ভিটামিন সি যেটা সত্যিই খুব দরকার আমাদের বডির জন্য সেটা আমরা কি কি থেকে পেতে পারি, ভালো প্রোটিন সোর্স কোথা থেকে আসবে, অ্যানিমাল প্রোটিন বা প্ল্যান্ট প্রোটিন আমরা কি কি পেতে পারি। এই পার্টিকুলার জিনিসগুলো নিয়ে বেসিক নলেজ গুলো মানুষের মধ্যে যদি থাকে অবশ্যই তারা আরো ধীরে ধীরে বেটার হবে। আরো এই লোকালি অ্যাভেলেবেল যে ফুড গুলো আছে সেই ফুডগুলোর দিকে তারা যাবে, সেগুলোকে নিজের ডায়েটে ইনক্লুড করার চেষ্টা করবে। তো ওভারঅল এই আমার মনে হয় আরো এই ক্যাম্পগুলো করা উচিত। ইনফ্যাক্ট আমাদেরও উদ্যোগ নিয়ে বা বিভিন্ন যে এনজিওস আছে এখন যারা খুব কাজ করছে এইসব জিনিস নিয়ে একেবারে গ্রাসরুট লেভেলে মানুষদের জন্য, তাদেরও এগুলো অ্যারেঞ্জ করা উচিত, তাহলে আমরা আরো বেটার একটা ইন্ডিয়া দেখতে পাবো ফিউচারে। দ্যাটস অল। হ্যাঁ, এটাই হচ্ছে বড় ব্যাপার যে আমরা না টেস্ট করাতে চাই না, বা যখন কাউকে বলি যে এটা জরুরি তখন মানুষ কিন্তু অনেক সরে যায় সেই জায়গা থেকে, যে আবার টেস্ট করাতে হবে, আর নিউট্রিশনের সাথে কি সম্পর্ক, টেস্ট কেন করাবো, এই প্রশ্ন বিভিন্ন ভাবে। এবং যখনই আমি অনেকবার দেখেছি টেস্ট নামটা শুনলে অনেকেই চলে যায়, মানে না দরকার এরকম ব্যাপার, টেস্ট করা মানে একটা বেকার পয়সা নষ্ট এরকম একটা ব্যাপার ধরা হয়। কিন্তু আমি সবসময় বলি, অনেকবারই বলেছি, আবারও অনলাইন যেটা বলা সেটা হচ্ছে টেস্ট খুব জরুরি। এই যে অ্যানিমিয়া আদেও হয়েছে কি না সেটা তো আমাকে আগে জানতে হবে। অ্যানিমিয়া কেন, যে কোনো ধরনের রোগ বলো, সেগুলোকেও যদি আমরা আগে ট্রিট না করতে পারি, তো ট্রিট করার জন্য আগে তো আমাকে সাইনটা দেখতে হবে, আগে টেস্ট করতে হবে, টেস্টের পরেই ওটা ধরা পড়বে। তো যদি আগে আমরা চিহ্নিত না করতে পারি কোনো জিনিসকে, তাহলে আমরা সেটার ট্রিটমেন্ট করবো কি করে? তো সেই জন্য চিহ্নিত করাটা খুব জরুরি, এবং তার জন্যই কিন্তু ব্লাড টেস্ট বলো বা যে কোনো ধরনের টেস্টটা, সেই রিপোর্টটা খুব জরুরি। তো এই জন্যই ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের ট্রিপল টি এর কথা বলেছে, যার প্রথম কথাটাই হচ্ছে টেস্ট। টেস্ট ছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না, তো সেটা একটা বড় ব্যাপার। নেক্সট যে দ্বিতীয় পয়েন্টে যেটা এবারে রয়েছে, আচ্ছা এখানে একটু বলে দিই, এই যে আমি ফার্স্ট বা সেকেন্ড পয়েন্ট করে বলছি, কেউ যদি চাও যে পিডিএফটা রয়েছে যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে শেয়ার করা হয়েছে, কেউ যদি চাও আমি দিয়ে দিতে পারবো, একদম পরপরই আমরা আলোচনা করছি যেভাবে থিমটা রয়েছে। তো কারোর যদি দরকার হয় প্লিজ বলো, আমি দিয়ে দেবো। সেকেন্ড পয়েন্ট যেটা রয়েছে, গ্রোথ মনিটরিং। গ্রোথ মনিটরিং এর ব্যাপারটা কিন্তু আইসিডিএস সেন্টার থেকে প্রথম শুরু হয়, এবং তারপর আস্তে আস্তে আমরা যে কোনো আইসিডিএস সেন্টারের, যেটা রুরাল হতে পারে, আরবান হেলথ কেয়ার সেন্টার হতে পারে, সমস্ত জায়গায় কিন্তু বাচ্চাদের গ্রোথ মনিটরিং করা, সেটাকে দেখা এটার মধ্যে রয়েছে। তো গ্রোথ মনিটরিং কেন একটা এত ইম্পর্টেন্ট পার্ট, সেই জন্যই কিন্তু এবারে নিউট্রিশন মান্থের যে থিমস তার মধ্যে এটা 2 নম্বরে জায়গা করে নিয়েছে। এবং শুধু গ্রোথ মনিটরিং নয়, গ্রোথ মনিটরিং এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিং। কমপ্লিমেন্টারি ফিডিং আমরা কিভাবে করতে পারি সেটাও একটা তালিকা তৈরি করে দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। সেখানে ক্যাম্পস রয়েছে, বিভিন্ন ব্রেস্ট ফিডিং এর ক্যাম্প রয়েছে, বা যেটা আমরা বললাম যে এনজিওর সাথে আমরা কিছু কন্ট্যাক্ট করে করতে পারি, বা আমরা নিজেরাও করতে পারি, বা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে, মানে আমি যে শোটা দেওয়াই। তো কমপ্লিমেন্টারি ফিডিং এবং গ্রোথ মনিটরিং এ ফিরে আসবো। তুমি একটু আমাদের বলো কমপ্লিমেন্টারি ফিডিং কথাটা মানে কি, আর এটা কেন রাখা হয়েছে, তার ইম্পর্টেন্সটা কি, এছাড়া কমপ্লিমেন্টারি ফিডিং এর মধ্যে আমরা কি কি রাখতে পারি, কি কি পড়বে, সেটা যদি তুমি আমাদের একটু বুঝিয়ে বলো। ঠিক আছে। তো কমপ্লিমেন্টারি ফিডিং মোটামুটি এই পার্টিকুলার টার্মটা হয়তো সাধারণ মানুষ জানে না, কিন্তু কমপ্লিমেন্টারি ফিডিং নিজেদের অজান্তেই তারা করিয়ে থাকে। সেটা হচ্ছে যে একটা বাচ্চা যখন তার 6 মাস বয়স হয়ে যাচ্ছে, জন্মানোর পর থেকে 6 মাস বয়স হয়ে যাচ্ছে, ততদিন সে একেবারে প্রপারলি তার মায়ের থেকে ব্রেস্ট ফিডিং করছে। কিন্তু তারপরেই আমাদের একটা ব্যাপার থাকে যে 6 মাস হয়ে গেছে, এবার আমরা তাহলে বাচ্চাকে একটু অন্নপ্রাশন করতে হবে, বা একটু মুখে ভাত দিতে হবে, বা ঠাকুরের প্রসাদ খাওয়াতে হবে। তো এই রিচুয়ালটা আমাদের বাঙালিদের মধ্যে আছে, বাইরেও আছে। তো এই রিজন কেন হচ্ছে যে বাচ্চা যেহেতু বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে তার নিডস গুলো বাড়ছে, তার নিউট্রিশনাল যে রিকোয়ারমেন্টটা দরকার সেটা হয়তো মায়ের শুধু ব্রেস্ট মিল্কে পূরণ হচ্ছে না। তো এবার তার গ্রোথ, তার ডেভেলপমেন্ট, তার বোন হেলথ বলো, বা তার বেসিক ওভারঅল বডি ডেভেলপমেন্ট, সেইগুলো তাহলে রেস্ট্রিক্ট হয়ে যাবে বা ধীর গতিতে হবে যদি প্রপার নিউট্রিশন সে না পায়। তো সেই জন্যই আমাদের 6 মাস বয়সে বাচ্চার যে ব্রেস্ট মিল্ক নিচ্ছে মায়ের থেকে, তার সাথে সাথে একটু নতুন নতুন কিছু খাবার তাকে
দেয়া, তাকেও চেনানো যে হ্যাঁ এই খাবারগুলো হয়, আমরাও যে খাবারগুলো খাচ্ছি তার মধ্যে যেগুলো একেবারে ইজিলি সে খেতে পারবে, একেবারে আমরা ডাইরেক্ট সলিডে যাব না, আমরা সেমি সলিডে যাব, বা আমরা একটু সেদ্ধ করে কোনো ভেজিটেবলস দিতে পারি, যেমন আমরা রাঙা আলু দিতে পারি, নর্মাল আলু দিতে পারি, আমরা একটু কুমড়ো একটু পেঁপে সেদ্ধ তাকে দিতে পারি খুব অল্প পোর্শন করে, আর তাকে দিয়ে দিয়ে দেখতে হবে 3-4 দিন, তাকে অল্প অল্প পোর্শনে দিয়ে দেখতে হবে যে সে সেটা ডাইজেস্ট করতে পারছে কিনা, তার পেটে ব্যথা হচ্ছে কিনা, বা সে বমি করে দিচ্ছে কিনা। এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তার এক্স্যাক্টলি কি সাইন এন্ড সিমটমস আসছে পার্টিকুলার ওই খাবারটা খেয়ে। এছাড়াও আমরা আমরা ফল দিতে পারি, আমরা পাকা কলা তাকে খাওয়াতে পারি। আমরা সবাই জানি এই প্রতিটা জিনিস খুব নিউট্রিশাস, আর বাচ্চার জন্য সত্যিই খুব দরকার, কারণ 6 মাস বয়স থেকে তার আরো নিডস বাড়তে থাকবে, বডিতে রিকোয়ারমেন্ট বাড়তে থাকবে, তো সেই জন্য মায়ের ব্রেস্ট মিল্কের সাথে আমাদেরকে এগুলো দিতেই হবে। তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে এটা যে যাতে বাচ্চার গ্রোথটা ডিলে না হয়, সে সুস্থভাবে যাতে তার নতুন লাইফটাকে ভালোভাবে লিড করতে পারে, নতুন খাবারগুলোকে সে চেনে, আর তার টেস্টটাও তাকে তো চিনতে হবে। তো সেই জিনিসগুলোর জন্যই দরকার যে এই কমপ্লিমেন্টারি ফিডিংটা আমাদের করা, বা এটা সব বাড়িতেই হয়ে থাকে, কিন্তু আমরা এই টার্মটা জানতাম না। তো আজকে অডিয়েন্সদের জন্য বলা যে টার্মটা জেনে নাও যে এটা কমপ্লিমেন্টারি ফিডিং বলি আমরা। তো আই গেস আর কোনো কারোর কোয়ারি থাকবে না এই জিনিসটা নিয়ে, যে হঠাৎ করে যদি কোনো প্রফেশনাল বলে, হেলথ কেয়ার প্রফেশনাল, কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট করেছো, সে হয়তো হতভম্ব হয়ে যাচ্ছে। এটা আই গেস আজকের লাইভের পর থেকে যারা জয়েন করছে তাদের জন্য সেটা প্রবলেমেটিক আর হবে না। দেন আমরা নেক্সট ইয়েতে তারপরে যেতে পারি, বলো নেক্সট পয়েন্ট আলোচনা করা যাক। তো তাহলে দেখাই গেল কমপ্লিমেন্টারি ফিডিং মানে আমরা যেটা খাচ্ছি তার সাথে যদি আমরা কিছু এক্সট্রা নিয়ে থাকি সেটাই, যেমন বাচ্চাদের ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং এর পরে আমরা উইনিং স্টার্ট করি, সেটাই হচ্ছে। এবার ধরো আমরা অনেকেই এখানে কোয়েশ্চেন থাকে যে যারা অ্যাডাল্ট আছে তো তাদের ক্ষেত্রে তাহলে কমপ্লিমেন্টারি ফিডিং কি হবে নাকি হবে না। এবার এইখানে তুমি একটু আমাদের বলে দাও, ধরো আমরা তো প্রত্যেকদিনই সবাই খাওয়া দাওয়া করি, এবার অনেকেই বলবে ডায়েটের ব্যাপার, ডায়েট কথাটা শুনে বা নিউট্রিশন কথাটা শুনে সবার একটু অন্য রকমের চিন্তা ভাবনা আছে। নর্মাল সাধারণ মানুষদের কথা আমি বলছি, লেম্যানদের কথাই বলছি, যারা নর্মাল মানুষ যারা জানেন না, এবং ডায়েট নিয়ে রীতিমতো মিথস চলে যে ডায়েট করা মানে ডায়েট করা, এই কথাটাই তো ভুল। কারণ ডায়েট করা বা কি, ডায়েট মানে হচ্ছে পথ্য। আগেকার দিনে যখন যে কোনো ধরনের ওষুধ যখন অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি ভাবে আসেনি, তখন কিন্তু আয়ুর্বেদিক যে সমস্ত জিনিস ছিল তার সাথে কি বলা হতো, পথ্য। অর্থাৎ পথ্যটাই ওষুধ, ওষুধটাই পথ্য। তারপরে খাবার আমাদের কাছে পথ্য, তো ডায়েট করা মানে বাংলায় দাঁড়াচ্ছে পথ্য করা, তো এটা তো কোনো বেসলেস জিনিস হয়ে যাচ্ছে, কথাটাই ভুল। অ্যাকচুয়ালি পথ্য মানে সেটা যেটা আমাদেরকে ভালো রাখে বা সুস্থ রাখতে সাহায্য করে। তো তাহলে তুমি একটু আমাদের বলে দাও যে অ্যাডাল্ট আমরা যারা রয়েছি বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফিডিং হিসাবে কি কি আমরা অ্যাড করতে পারি প্রতিদিনের খাবারে। আমরা যদি এখন দেখো অ্যাডাল্ট যারা রয়েছি বা আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের বাচ্চাদেরই যদি ধরে নিই, সেক্ষেত্রে কি হয় যে আমাদের রেগুলার বেসিসে আমরা যে খাবারগুলো বাড়িতে খাচ্ছি সেখানে অবশ্যই কিছু না কিছু ফল্ট থাকে। আমরা যে একটা হেলদি প্লেট বলি, সেই হেলদি প্লেটটা হয়তো ঠিকঠাক ভাবে তার বাড়িতে সাজানো হচ্ছে না। তো সেক্ষেত্রে তার জন্য কি হয় যে সে একটা দেখতে পায় যে তার একটা রিকোয়ারমেন্ট বেশি রয়েছে কিন্তু সেই পরিমাণে সে খাচ্ছে না, তার মানে ডেফিসিয়েন্সি হবে, পার্টিকুলার কিছু না কিছু নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেটা যদি এক্সেসিভ হয়ে যায়, হয়তো আমরা তার প্লেটটা, মিল প্লেটটাকে বেটার বানাচ্ছি, বা আমরা সেটাকে মডিফাই করে তার যে যে জিনিসগুলো দরকার, যে নিউট্রিয়েন্টস গুলো বেশি দরকার, সেই টাইপের খাবার যেটাতে বেশি পাবো আমরা সেই নিউট্রিয়েন্ট গুলো, সেগুলো অ্যাড করছি, স্টিল হয়তো তার জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না। দেন আমরা কিছু সাপ্লিমেন্টারি জিনিস তাকে অ্যাড করতে পারি। ইনফ্যাক্ট আমরা সাপ্লিমেন্টসও তাদেরকে চালাতে পারি, মেডিকেশনও সেখানে ডক্টরের যদি বলে যে ডক্টর যে হ্যাঁ তোমাকে মেডিকেশন চালাতে হবে, সেটাও আমরা অ্যাড করতে পারি। বাট আমি সবসময় সাজেস্ট করব যদি সাপ্লিমেন্টারি ফুড হিসাবে আমরা কিছু ধরি, বা সো কল্ড আমাদের সাপ্লিমেন্টস যেটা সবাই খুব ভালো চেনে এখন, তো সেই সাপ্লিমেন্টস হিসাবেও যদি ধরি, আমি সাজেস্ট করব সেটা তোমরা যতক্ষণ পারছো, তোমাদের বিজি শিডিউল থাকুক, হেক্টিক লাইফস্টাইল থাকুক, সবকিছুর মধ্যেও যদি পারো বাড়িতে সেই জিনিসগুলোকে বানানো। ছাতু হচ্ছে একটা ভালো প্রোটিনের সোর্স, কিন্তু আমরা সেটাকে খাই না।
আমাদেরকে প্রোটিন সাপ্লিমেন্ট বাজার থেকেই কিনতে হবে, কেউ যদি জিম যায় বাজার থেকেই তাকে কিনতে হবে। আর এই যে আমরা যদি অ্যাডোলেসেন্ট পিরিয়ডের বাচ্চাদের নিয়ে কথা বলি, এদের মধ্যে একটা খুব ভালো হাইপ কাজ করে যে আমাকে জিম যেতে হবে, আমাকে বডি বানাতে হবে, আমাকে সুন্দর হতে হবে, তার সাথে আমি একটা সাপ্লিমেন্ট খেয়ে নেবো। কিন্তু এই সাপ্লিমেন্ট কোনটা আলটিমেটলি দরকার সেটাও কিন্তু সবাই জানে না। আমি অনেক বাচ্চাদেরকে দেখেছি তাদের বেসিক কোনো নলেজ নেই, মার্কেটে যেটার খুব ভালো রিভিউজ দেখতে পাচ্ছে বা সবাই বলছে এটা এটা কেন, সে সেটা কিনে নিচ্ছে। কেউ কিন্তু একটা মানে ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টকে বলছে না বা কনসাল্ট করছে না যে আমার কি এটা খাওয়া উচিত, না আমার যে বডির রিকোয়ারমেন্ট ওয়াইজ বা আমি এই এক্সারসাইজ করছি আমার কোনটা নিলে বেটার হবে, আর আমার বিগিনার্স লেভেলে বা আমার অ্যাডভান্স লেভেলে কোনটা আমার জন্য বেটার। তো এই জিনিসগুলো নিয়ে অ্যাওয়ারনেস খুবই দরকার। সাপ্লিমেন্টস মানে সবাই ভাবে জিমের যে প্রপার একটা হেভি সাপ্লিমেন্টস সেটা, কিন্তু সাপ্লিমেন্ট মানে আমার খাবারের সাথে সাথে আমার বাড়িতে বানানো সাপ্লিমেন্ট হতে পারে। আমার যে নাটস গুলো আমরা পাচ্ছি, সিডস পাচ্ছি, সিডসটা এখন সবাই খাচ্ছে, কেউ না মানে না জেনে বুঝেই সিডস খেয়ে নিচ্ছে। আদত লাভই হচ্ছে তাদের, কিন্তু না জেনে বুঝে খাচ্ছে যে এক্সাক্ট রিজন কি সিডস খাওয়ার। তো ওই সিডস গুলোকে আমরা নিয়ে, বাদাম গুলোকে নিয়ে আমরা তো একটা গ্রাইন্ড করে একটা পাউডার বানাতেই পারি, সেটা তো আমরা খেতেই পারি। কিন্তু আমরা সবাই সবসময় চেষ্টা করি না আমরা যত ইজিলি পারবো আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো সব। কিন্তু বাড়িতে বানানো খাবার আমরা ভাবি যে হ্যাঁ মা ওই যে বাড়িতে খাবার বানিয়ে দেয়, আমরা হস্টেল গেলে বা বাড়ির বাইরে থাকলে যে মিস করি আমরা ওই জিনিসটাকে, যে বাড়ির খাবার। তো বাড়ির খাবারের সত্যি একটা ইম্পর্টেন্স আছে, প্লাস একটা ইমোশন আছে। তো বাড়িতে একটু বানানো উচিত এই জিনিসগুলো। তো আমরা এগুলোকে আলাদা করে অ্যাড করতে পারি তার নর্মাল খাবারে আমরা চেঞ্জেস বা মডিফিকেশন করার পরে। একদমই তাই, সাপ্লিমেন্ট মানে অতিরিক্ত যে পুষ্টি, তাই তো কথাটা, মানে সম্পূরক পুষ্টি। মানে আমাদের যদি পুষ্টিটা ঠিক না হয় তখন আমি সম্পূরক আহার নেব, অর্থাৎ এক্সট্রা ফুড নেব, তাই তো কথা। তো আমার যদি দরকার হয় তবেই তো আমি এক্সট্রা ফুড নেব বা এক্সট্রা সাপ্লিমেন্ট নেব, ফুডের মাধ্যমে হোক বা যে কোনো কিছুর মাধ্যমে। আমার যদি সম্পূরক পুষ্টি দরকার না হয়, হ্যাঁ তখন নেব, যদি দরকারই না হয় তাহলে কেন নেব, দরকার হলে নিশ্চয়ই নেব। তো এই জিনিসটা বোঝা খুব দরকার, এবং সেই জন্য এই অ্যাওয়ারনেস টুকুই পৌঁছে দেওয়াই এই শোটার মূল এইম, যেটা আমি চেয়েছিলাম। তো একদম এবার আমরা চলে আসবো 3 নম্বর পয়েন্টে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দৌলতে আমরা পেয়েছি এবারে নিউট্রিশন মান্থের 3 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে পিপিপিপি, অর্থাৎ পিবিপিপি, পোষণ ভি পড়াই ভি। অর্থাৎ আমাদের পড়াশোনা তো করতে হবে, কিন্তু তার সাথে আমার পোষণ বা পুষ্টি দরকার, যেটা পুরোটাই শুরু হয় বিদ্যালয় স্তর থেকে বা স্কুল লেভেল থেকে। স্কুল লেভেল থেকে আমাদের পড়াশোনা শুরু, এবং সেই জায়গা থেকে পোষণটা খুব জরুরি। তো পোষণ ভি পড়াই ভি কিন্তু এমনি ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা নির্দিষ্ট প্রজেক্ট আছে, অলরেডি সেটা প্রেজেন্ট। তো সেই প্রজেক্টটাকে নিয়েই আমাদের নিউট্রিশন মান্থে সেটাকে অ্যাড অন করা হয়েছে, যাতে পোষণ ভি পড়াই ভিটা রাখা হয়। এবং তার মানে কি, স্কুলের বা বিদ্যালয় স্তরে এমন কিছু কিছু প্রজেক্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের থ্রু করা হয়েছে, যার মধ্যে আবার আমরা চলে আসবো অ্যানিমিয়াতে, সেটা হচ্ছে আইএফএ ট্যাবলেট। অনেকেই জানো, যে টিচার যারা আছে তারা আরো জানবেন, যে স্কুলে কিন্তু একদম 5 to 10 পর্যন্ত দেওয়া হয় আপাতত, 11-12টা নয়, 10 পর্যন্ত হচ্ছে কিন্তু আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট ছেলেদের এবং মেয়েদের বোথ, তাদের কিন্তু দেওয়া হয়। এবং এটা পুরোটাই ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা প্রজেক্ট। তার কারণ কি, অ্যানিমিয়া দূরীকরণ, অর্থাৎ রক্তাল্পতা দূরীকরণের জন্যই এই পোষণ ভি পড়াই ভির মধ্যে একটা প্রজেক্ট ছিল কিন্তু আইএফএ ট্যাবলেট বিতরণ। এবং এই একইভাবে আইএফএ ট্যাবলেটটা কিন্তু তোমার আইসিডিএস সেন্টারেও রয়েছে। তো ওখানে কিন্তু গর্ভবতী যে মারা রয়েছেন তাদেরকেও দেওয়া। তো পোষণ ভি পড়াই ভির মধ্যে অনেক ধরনের প্রজেক্টস আছে, আগামী দিনে আমরা আরো স্কুল লেভেলে দেখতে পাবো। তার মধ্যে আইএফএ ট্যাবলেট, এছাড়া আর একটা সব থেকে বড় জিনিসের হচ্ছে মিড ডে মিল। মিড ডে মিল যে প্রোগ্রাম রয়েছে এমডিএম, যেটা আমরা জানি, তো এমডিএম যে কর্মসূচিটা, ওটাও কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের থ্রু প্রত্যেকটা স্টেটে রয়েছে। এবং সেখানেও কিন্তু কমপ্লিমেন্টারি ফিডিং আবার ঘুরে ফিরে আসে, যে বাচ্চাদের পড়াশোনার ছাড়াও তার পাশে পাশে পুষ্টিটা দরকার। কারণ এরকম অনেক বাচ্চা দেখা যায়, যেমন এফটিটি, ফেলিয়ার টু থ্রাইভ, যেটা এটা বাচ্চাদেরই হয়, মানে গ্রোথ হচ্ছে না একটা বাচ্চার। অনেক মায়েদের কমপ্লেন থাকে, আমার বাচ্চা না রোগা বড্ড, আমার বাচ্চা না মোটা হচ্ছে না, আমার বাচ্চা না হাইট বাড়ছে না। ফেলিয়ার টু থ্রাইভ, তোমার
B1 এর কোনো প্রবলেম আছে কি দেখো, ভিটামিন বি কমপ্লেক্স এর কোনো অভাব আছে, সর্বোপরি যেটা অভাব থাকে সেটা হচ্ছে প্রোটিনের। তো এই জিনিসগুলো পোষণ ভি পারাইবির মধ্যে চলে আসে। তো এই জায়গাটা একটা ব্যাপার। তো এই জায়গাতে তুমি যদি কিছু আমাদের অ্যাড অন করতে চাও একটু বলতে পারো, পোষণ ভি পারাইবির মধ্যে আর কি কি আমরা রাখতে পারি। তো এটা যেহেতু একেবারে মানে স্কুল লেভেল থেকে স্টার্ট হচ্ছে, আর আমরা সবাই জানি যে স্কুল আমাদের একটা মেন, কি বলবো, আমাদের বেস। একটা বাচ্চা জন্মাচ্ছে, সে স্কুল যাচ্ছে, সে সেখান থেকেই সবকিছু শিখছে। সেটা যদি একটা বাজে কোনো মেসেজ হয়, সেটাও সে ওখান থেকেই শিখে আসে, ভালো মেসেজ হলে সেটাও সে ওখান থেকেই শিখে আসে। তো স্কুলে এই যে যে একটা স্কিম চালু হয়েছে বা প্রোগ্রাম চলছে, আমার মনে হয় এটাকে আরো একটু ইন্টারেস্টিং বানানো। কেন কি স্কুলে বাচ্চা শিখছে, তো এবার তাকে যদি আমরা ফুড নিয়েও একটু নলেজ দিতে পারি, সেই ইন্টারেস্টিং ওয়েতে তাকে শেখানো বা খেলার মাধ্যমে তাকে শেখানো যে বাবা তোমার এই খাবারটা দেখো, এইটা এই রঙের খাবার হয়, সে রংটাও চিনলো, খাবারটাও চিনলো। পার্টিকুলার যদি আমরা বলি একটা ফল ধরি, তা সে হয়তো আমটা তাকে চেনালাম, তার শেপটা চিনলো, সে একটা নতুন শেপ শিখলো, কালার শিখলো, তার সাথে আমটা জানলো যে হ্যাঁ আমার আম এটা হয়, এরকম দেখতে হয়, প্লাস আম খেলে তার কি কি হেলথ বেনিফিটস হতে পারে সে সেটাও শিখলো। ছোট মানে ছোট ছোট বাচ্চারা তো বেশি কিছু মনে রাখতে পারবে না, বাট এই জিনিসগুলো তার যদি রেগুলার বেসিসে একটু চলতে থাকে, তার একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে তার স্কুলে, যেখানে সে সব ধরনের নলেজ গেইন করতে পারছে। আমার মনে হয় এটা খুবই ভালো, কারণ সেই বাচ্চাটা বাড়ি যাবে, বাড়ি গিয়ে তার মা বাবা, ধরে নিলাম যে তার মা বাবা পড়াশোনা শেখেনি, তাহলে কি হলো, সেই বাচ্চাটা বাড়ি গিয়ে বললো যে মা জানো আজকে স্কুলে এই জিনিসগুলো শিখেছি, আজকে আমার ম্যাম বললো যে কলাটা খেলে আমাদের এই লাভ হতে পারে, কলা খেলে আমার শরীরে নিউট্রিয়েন্টের ঘাটতি হবে না, আমার আম খেলে আমার নিউট্রিয়েন্টের ঘাটতি হবে না। এই জিনিসগুলো যখন বলবে, বা কোনটার মধ্যে কি বেশি আছে, ভিটামিন সি কোনটায় বেশি আছে, বা ভিটামিন এ কোনটায় বেশি আছে, আর এইগুলো যখন সে বাড়িতে বলবে, তার মা বাবাও জানলো, তার মা বাবা তার পাড়ার লোকজনকে গিয়ে বললো যে জানো আজকে ছেলে বা মেয়ে স্কুল থেকে এই জিনিসগুলো শিখে এসেছিল, তোমার মেয়ে স্কুলে গিয়ে কি কি শিখলো। তো এইভাবেই তো নলেজ গুলো সার্কুলেট হবে। আমার তো মনে হয় যে একটা পাড়াতে যদি একটা বৈঠক বসে কাকিমাদের, মাসি পিসিদের, সেখানে এই আলোচনাগুলো করলে তারও বেটার নলেজ পাবে মানুষ, কারণ নিউট্রিশন নিয়ে সত্যি অ্যাওয়ারনেস দরকার এখন। কারণ আমরা সত্যিই খুব ভালো থাকবো ছোট্ট ছোট্ট যদি চেঞ্জেস আমাদের লাইফস্টাইলের মধ্যে করি, আমাদের খাবারের মধ্যে করি, আর তারপরে হচ্ছে খাবারটা কিভাবে বানাচ্ছি। তো এই বাচ্চাদের আমার মনে হয় যে এটা স্কুল লেভেল থেকে স্টার্ট হয়েছে, ইনফ্যাক্ট ছোট বাচ্চাদেরই নয়, এই বাচ্চাগুলো যখন হাই স্কুল যাচ্ছে, সেই স্কুলেও যেন এরকম কারিকুলাম গুলো চলে, তাহলে কি হবে, সব লেভেলের বাচ্চারা সব শিক্ষা পাবে। তার থেকেও একটা বড় জিনিস, এই হাই স্কুলে আমার মনে হয় যে গভর্নমেন্ট যদি এই জিনিসটাকে চালু করে, সেক্স এডুকেশন, যেটা নিয়ে সত্যিই খুব দরকার আমাদের কথা বলা, আমরা কথা বলতে চাই না আমাদের ইন্ডিয়াতে এখনো আমরা পিরিয়ড ওয়ার্ডটা ঠিক করে বলতে চাই না, আমাদেরকে আস্তে করে বলতে হয়। ইনফ্যাক্ট আমার পেশেন্ট যদি আমাকে হয়তো অফলাইনের পেশেন্ট বা ফোনে কথা বলছে, পার্টিকুলার ওই ওয়ার্ডটা আমি তাকে জোরে জিজ্ঞেস করছি যে ব্লিডিং ঠিকঠাক হয়, কতদিন স্টে করছে, পিরিয়ড কেমন হয়, সে যখন আমাকে রিপ্লাই করছে সে বড্ড আসতে বলছে। এটা কেন হবে? এত দুনিয়া অ্যাডভান্স হয়ে গেছে, ইন্ডিয়া এত অ্যাডভান্স হয়ে গেছে, এটা তো হওয়ার নয়। তো এই ছোট্ট ছোট জিনিসগুলো, প্লাস পিরিয়ড যে রিলেটেড হতে পারে, হ্যাঁ পিসিওএস বা পিসিওডি পেশেন্টরা যেমন বোঝে, বাট যাদের ওই পার্টিকুলার প্রবলেমটা নেই, তারা বোঝেই না যে হ্যাঁ নিউট্রিশনের সাথে এর কোনো রিলেশন থাকতে পারে। তোমার ডায়েটিশিয়ানকে বা তোমার নিউট্রিশনিস্টকে বলতে লাগবে এই জিনিসগুলো। ঠিক যেমন তুমি বললে যে টেস্টের কথাটা শুনে লোকজন চলে যাচ্ছে, আমার ক্ষেত্রেও হয়েছে, লোকজন পালিয়ে গেছে, টেস্ট করতে হবে, বাবা টাকা খরচা হয়ে যাবে, কিন্তু টেস্টও দরকার হয় জানার জন্য। সবাই ভাবে যে খালি ওয়েট লস আর ওয়েট গেনের জন্য আমরা আছি, আর কোনো আমাদের মানে সোসাইটিতে আর কোনো আমাদের কাজই নেই। কিন্তু সব যে আমরা প্রতিটা রোগের উপরেই কিছু না কিছু আমাদের দায়িত্ব আছে, জব রোল আছে, সেটা বোঝে না। এই যে অটিজম নিয়ে, মানে অনেকে তো জানেই না অটিজম কি জিনিস, তারা তাদের বাচ্চার সাইন এন্ড সিমটমস গুলোকে ইগনোর করে চলে যায়। কিন্তু এই অটিজমের উপরেও যে আমাদের ডায়েটের রোল রয়েছে সেটাও সবাই জানে না। তো অ্যাওয়ারনেস সব স্টেজে আমাদেরকে দরকার। আই থিঙ্ক তোমার টক শোটা দিয়ে
মানে প্রচুর মানুষ অনেক বেশি নলেজ পাবে। তো আমি চাই যে এরকম টক শো আরো হোক, তুমি আরো অ্যারেঞ্জ করো যাতে আরো মানুষ নলেজ গেইন করতে পারো। মেন হচ্ছে নলেজ গেইন করো। আমি পেশেন্টদেরও বলি তুমি নলেজ গেইন করো, যত কোয়ারিজ আছে তুমি বলো, তা হবে না গিয়ে তোমার জার্নিটা স্মুথ হবে। আমি পোর্শন সাইজ একটা খুব ফ্যান্সি ওয়ার্ড হয়ে যায় তাদের জন্য। পোর্শন সাইজ আবার কি বলছে, যেই বললাম যে তুমি বাটি, তোমার গ্লাস, তোমার চামচগুলো আমাকে দেখাও, কি সাইজের তোমার বাড়িতে অ্যাভেলেবেল আছে, এইটা মেপে মেপে তোমাকে খেতে হবে। সে যদি প্রপার পরিমাণটা না বোঝে বা তার বাড়িতে ওয়েইং স্কেল কিছু না থাকে, সবার পক্ষে কেনা পসিবল না। সবাই এমনিই ভাবে যে ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট মানে হাইফাই ব্যাপার, প্রচুর কস্টলি জিনিস, ওর পেছনে আবার আমরা কেন টাকা নষ্ট করব, খাবার বলে দেবে তো খালি। তো সেখানে যদি আমরা প্রচুর কিছু তাকে কিনতে বলি, সেটা বলবে না না আমার দরকার নেই, টাটা বাই বাই। সেই জন্য বেসিক অ্যাওয়ারনেস গুলো দরকার, ছোট্ট ছোট ইনফরমেশন গুলো দরকার। আর তার থেকেও বড় কথা, মানে আমরা এইসব হাইফাই ওয়ার্ড গুলো ইউজ না করে তাদের ভাষায় যদি বলতে পারি, তারা যে ভাষায় বুঝবে সেইভাবে বললে মানুষ ভাবে না ঠিক আছে এটা রেগুলার জিনিস, আমাদের জন্য দরকার। তো এটাই হচ্ছে ব্যাপার। একদম খুব সুন্দর করে তুমি আমাদের বললে। সত্যি তো এই ছোট ছোট জিনিসগুলোই মানুষ কিন্তু চলে যায়। কারণ ধরো আমিও যখন এরকম কাউন্সিলিং করতে করতে অনেক জিনিস আছে, অনেক মায়েরাই বলে আমার বাচ্চা না একদম জল খায় না, ওকে কত গ্লাসে জল দেওয়া হয় ও কিছুতেই খাচ্ছে না। ছোট্ট একটা ঘটনা শেয়ার করছি। তো আমি তখন তাকে একটা প্রশ্ন করলাম যে আপনি গ্লাসে জল খান? বললো না। তাহলে আমার বাড়িতে যদি আমি গ্লাসে জল না খাই, তাহলে কি করে আমি আমার বাচ্চার কাছ থেকে এটা এক্সপেক্ট করতে পারি যে সে গ্লাসে জল নিয়ে খাবে? এটা তো বড় একটা কোয়েশ্চেনেবল, একটা কোয়েশ্চেন মার্ক পড়ে যায়। যেহেতু আমরা সবাই জানি যে আমাদের হোম, আমাদের বাড়ি আমাদের প্রথম শিক্ষালয়, তারপর আমাদের বিদ্যালয়। তো আমি যদি বাড়িতেই গুড হ্যাবিটস গুলো বা এই প্র্যাকটিসেস গুলোকে আমরা নিজেদের মধ্যে আয়ত্ত না করে, নিজেদের লাইফস্টাইলের মধ্যে না আনি, তাহলে আমি আমার বাচ্চাকে বা আমি আমার আগামী প্রজন্মকে কি বলবো? সে এটা করছে না, ও এটা করছে না, আমি তো নিজেই করছি না, তারপর আমি তাদের থেকে কি করে এক্সপেকটেশন রাখতে পারি? এই ছোট ছোট চেঞ্জেস গুলো খুব দরকার। এটাই লাইফস্টাইলের চেঞ্জ। যখনই আমরা এই লাইফস্টাইল মডিফিকেশনের মতো একটা বড় কথা বলি, টার্ম বলি, সেটার মাহাত্ম্যটা যে হয়তো অনেকটা বড়, কিন্তু এই ছোট ছোট চেঞ্জেস দিয়েই কিন্তু শুরু হয় যে কোনো জিনিস। মানে আমাদের দৈনন্দিন জীবনে কাজে চলতে চলতে ছোট্ট ছোট জিনিসকে যদি আমরা একটু করে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে কিন্তু দিন শেষে কিন্তু আমরা একটা অনেক বড় জিনিস উপহার পাই। তো এটাই অ্যাকচুয়ালি আমাদের অ্যাওয়ারনেস দেওয়া, ওই যে নলেজ গেইন করা যেটা তুমি বললে, এবং সেটাই এই শো গুলোর মাধ্যমে চেষ্টা করা। তুমি যেমন বললে সেক্স এডুকেশন, সত্যিই তাই। আজকে 11-12 যে সমস্ত ছেলে মেয়েদের প্রত্যেক দিন দেখি, যাদেরকে আমি নিজেও পড়াই, প্রচুর ভাবে দরকার, বিশ্বাস করো ভীষণ ভাবে দরকার। এবং এটা কিন্তু যখন অ্যাডোলেসেন্সে একটা ছেলে একটা মেয়ে ঢুকছে, তাই 12 বছর বয়স থেকে মোটামুটি চলে যায়, 10 থেকে শুরু হয়ে যাচ্ছে অলরেডি। ক্লাস 6-7 থেকে এটা শুরু করানো জরুরি, ভীষণ ভাবে জরুরি। আমার মনে হয় এই জায়গাতে ছেলেদেরকে মেল টিচাররা বলুক, মেয়েদেরকে ফিমেল টিচাররা বলুক, তাহলে জিনিসটা অনেকটা ইজি হয়ে যায়। সহজ ভাষায়, যেমন তুমি বললে যে যে যেভাবে বুঝবে আমরা সেভাবেই বোঝাবো। তা আজকে যদি আমি না বোঝাতে পারি, তো আমাদের এখন যে রাজ্যের অবস্থা বা গোটা দেশের অবস্থা, সত্যিই তো এরকম একটা অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে গেছি, এরকম একটা সিচুয়েশনকে ফেস করছি। এটা খুব দরকার। তো পোষণ ঘি পাড়াই ঘির মধ্যে কিন্তু এটাও পড়ে যায়। কোথাও গিয়ে কিন্তু আমরা পড়াশোনা করাচ্ছি, বলছি ভালো মানুষ হতে হবে, বিশাল বড় কাজ করতে হবে, তোমাকে জীবনে দাঁড়াতে হবে, কিন্তু পোষণ বা সেই নিউট্রিশনের ব্যাপারটা বা ছোট ছোট চেঞ্জেস যেটা আমরা তৈরি করতে পারি আমাদের সন্তান সকলের মধ্যে, তাদের মধ্যে আমরা সেটা করতে পারি না, কোথাও গিয়ে ফেলিয়ার হয়ে যায়। তার কারণ হচ্ছে ছোট ছোট স্টেপ। তো আমারও সেটাই দরখাস্ত থাকবে যে সব সময় স্কুল থেকে সেটা শুরু হোক, বাড়ি থেকে সেটা শুরু হোক। তো এটাই পোষণ বি পাড়ায় মূল বক্তব্য। এবার আমরা চলে আসবো 4 নম্বর পয়েন্টে। 4 হলো, 5-এ চলে আসবো। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে, সেটা হচ্ছে টেকনোলজি ফর বেটার গভর্নেন্স। দেখো আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে কিন্তু এই যে দেখো তোমার সাথে আমি আজকে শোটা করছি, এখানেও আমাদের টেকনোলজির একটা বড় ভূমিকা রয়েছে। এবং যখন কোভিড এসেছিল, পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল, কাজ বন্ধ হয়ে গিয়েছিল, তখন কিন্তু টেকনোলজি আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে সব দিক দিয়ে। তো টেকনোলজি কিন্তু খুব দরকার টোটাল অল ওভার গভর্নেন্স করার জন্য, সেটা দরকার। তো সেইখানে পোষণ মান্থের জন্য কিছু কিছু অ্যাপ অর্থাৎ অ্যাপ্লিকেশন আসতে চলেছে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে, যেখানে জেস্টেশনাল যে পিরিয়ডটা রয়েছে, অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডে ওয়েট গেইন কেমন হচ্ছে, কতটা হচ্ছে, সেটার জন্য ট্র্যাকার থাকবে।
মোবাইলে আমরা আপডেটেশন করতে পারবো, পোর্শন ট্র্যাকার বলে কিছু অ্যাপ্লিকেশন বেরোতে চলেছে, তার মধ্যে এগুলো আসবেই। তো টেকনোলজি ফর বেটার গভর্নেন্স এর মধ্যে একটা পড়ে যায়। আর এর সাথে সাথে নেক্সট যেটা আসছে হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন। তো এটা নিয়ে তো স্কুল লেভেলে বলো বা আমাদের নর্মাল জীবনের এই যে এপ্রিল মে মাসটা গেছে, প্রচন্ড গরম গেছে, তো এটাও একটা বড় ব্যাপার। সেখানে যে এনভায়রনমেন্ট প্রোটেকশনটাও খুব জরুরি সব দিক দিয়ে। এবার আমরা অনেক রকম পদ্ধতি, অনেক রকম ভাবে আলোচনা হয়েছে। তো এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি নাম দিয়েছেন একটা প্রজেক্টে, সেটা বলছেন যে এক পের মা কে নাম, অর্থাৎ প্ল্যান্টেশন অফ ট্রিজ। তো এক পের মা কে নাম বলে যে প্রজেক্টটা রয়েছে, সেটা এনভায়রনমেন্টাল প্রোটেকশনের মধ্যে আছে, যে প্রতিদিন আমরা একটি গাছ যদি বাঁচাতে পারি বা একটি গাছ যদি লাগাতে পারি, সেই জায়গাতে কিন্তু সেটা আমার মায়ের মানে পৃথিবী মা, অর্থাৎ মাতৃসম যাকে আমরা বলি, মা আমাদের মাটি, তার নামে আমরা যদি একটা গাছ লাগাই তাহলে কিন্তু সেখানে অনেক জীবন বাঁচতে পারে। তো এটা একটা এনভায়রনমেন্ট প্রোটেকশনের মধ্যে পড়ে যায়। তো এইগুলো সবই ছোট ছোট জিনিস। এবার দেখো এখান থেকেও কিন্তু নিউট্রিশন মানতে, এবার অনেকে বলবে এই ব্যাপারগুলো কিভাবে রিলেটেড, সেটা তো পুরোটাই রিলেটেড, কারণ উদ্ভিদ পুষ্টি যেটা আমরা জানি সেখান থেকেও কিন্তু আমরা পুষ্টি নিই। অনেক ভেজিটেরিয়ান যারা রয়েছে তারা কিন্তু গাছ বা গাছকে কেন্দ্র করেই মানে বেঁচে আছে, যাদের যারা ভেজ রয়েছে। অনেকের ধারণা থাকে যে ভেজ যারা থাকে তাদের যদি সেভাবে পুষ্টি হয় না, তো সেটাও ভুল কথা, আমরা কিন্তু করতেই পারি বিভিন্ন রকম ভাবে। তো সেই জায়গা থেকেও কিন্তু এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য এবং আমাদের পুষ্টির জন্য ওভারঅল সেখানেও একটা গাছের ভূমিকা রয়েই যায়, এটা একটা রয়ে যায়। এবার আমরা চলে পারি কারোর বাড়িতে হয়তো কারি পাতা গাছ নেই, কিন্তু কারি পাতার তো কত গুণাগুণ রয়েছে, কারি পাতা লাগাতে পারি, পুদিনা পাতা লাগাতে পারি, তাহলে বাইরে থেকে তো ডিটক্স ওয়াটারের জন্য কিছু কিনেই আনতে হবে না। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আমরা লাগাতে পারি, বা মাইক্রো গ্রিনস আমরা তৈরি করতে পারি, সেটাও আমরা খেতে পারবো সালাড হিসাবে দিয়ে। তো এই ছোট ছোট জিনিসগুলো তো আমরা রেগুলার বেসিসেই করতে পারি, নট লাইক আমাদেরকে বড় একটা গাছ লাগাতে হবে, সেটাকে বাঁচাতে হবে। এই ছোট ছোট চেঞ্জেস দিয়ে একদিন বড় কিছু আমরা করতে পারবো। মানে মেন যে ব্যাপারটা হয় যে আমাদের ইচ্ছে শক্তি। ওই যে আমরা যদি শুরুতেই একটা স্ট্রিক্ট ডায়েট দিয়ে দিই তাকে, বা তার পছন্দের জিনিস আমরা সব বাদ দিয়ে দিলাম, আমাদের পছন্দের জিনিস অ্যাড করে দিলাম, তার জন্য সেটা খুবই বোরিং আর স্ট্রিক্ট হয়ে যাবে। উল্টে সে মনে মনে বলবে যে ডায়েটিশিয়ান ভালো নয়, আমার সবকিছু বাদ দিয়ে দিয়েছে। তো ব্যাপারটা সেইটাই, আমরা যদি ছোট ছোট স্টেপ গুলো নিই আগে, ইজি স্টেপ নিলে তবে গিয়ে আমাদের একটা ইন্টারেস্ট জন্মাবে যে হ্যাঁ আমাদেরকে প্ল্যান্টিং করতে হবে, গার্ডেনিং করতে হবে, এটা ভালো জিনিস, নিজেরও একটা ভালো হবি তৈরি হচ্ছে, প্লাস শরীরের যে জিনিসগুলো দরকার সেরকম হেলদি অপশনসও আমি বাড়িতেই তৈরি করতে পারছি। তো সেক্ষেত্রে তো ভালোই হবে, আস্তে আস্তে আমরা বড় গাছও লাগাতে পারবো। তো আই থিঙ্ক সবারই স্টার্ট করা উচিত। আর এই যে সেপ্টেম্বর মাস, অ্যাটলিস্ট যে কোনো একটা গাছ সবারই একটা লাগানো উচিত, যেটা তার বাড়িতে রেগুলার বেসিসে কাজেও লাগবে। আমার মনে হয় সবারই লাগানো উচিত, আমি নিজেও ভেবেছি একটা লাগাবো। অলরেডি আমার কারি পাতা গাছ রয়েছে, আরো বিলম্বু গাছ রয়েছে। তো উল্টো পাল্টা যেগুলো গাছ যেগুলো পাওয়া যায় না এলাকাতে, সেই গাছগুলো আমার পাপা বেসিক্যালি লাগাতো বাড়িতে। ফলসা গাছ আমার বাড়িতে আছে, যেটা ফল আর খেতে পারি না, এত বড় গাছ হয়ে গেছে, ছোট ছোট পড়ে যায় মাটিতে, খাওয়া আর হয় না ঠিক করে। তো ওই রকম ভাবছি আরো কিছু একটা এই বছর লাগাবো। চলো নেক্সটটাতে যাওয়া যাক। তারপর দেখো সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিচেন গার্ডেন, যেটা আমাদের নিউট্রিশনের সঙ্গে খুব জড়িত। অনেকে বলে যে জায়গা তো নেই, কি করে করবো। যেমন তুমি বললে যে ছোটখাটো জিনিস দিয়েও কিন্তু আমরা কিচেন গার্ডেন করতে পারি, অর্থাৎ পেস্টিসাইড ফ্রি কিছু খাদ্য শস্য যদি আমরা বাড়িতে করতে পারি, বা অনেকে ছাদ বাগান করে, ছাদে অনেকে বাগান করে বা বারান্দাতে করে, সেখানে যদি আমরা কিছু ছোটখাটো জিনিস লাগাতে পারি, সেটা কিন্তু আমাদের কিচেন গার্ডেনে অনেক হেল্প করবে। যেমন ধরো শীতকাল আসছে, তো লঙ্কা গাছ ভালো রকম হয়ে যায়। এছাড়া ধরো পুদিনা গাছ, আমার বাড়িতেও পুদিনা কারি পাতা দুটোই আছে, তো ওটা করতে পারি। কিছু ছোটখাটো ফুল গাছও লাগাতে পারি, কারণ শীতকালটা আবার এমন এমন অনেক আমি বাড়ি দেখেছি যাদের বাড়ির ছাদে কিন্তু স্ট্রবেরিও হয়, অরেঞ্জও হচ্ছে, মুসাম্বি হচ্ছে। তো এগুলো কিচেন গার্ডেনের মধ্যে পড়ে যায়। তো আমরা যদি কিচেনের যে জিনিসগুলো যেগুলো আমরা প্রতিদিন খাবারে ইনক্লুড করি, সেগুলো যদি গার্ডেনিং এর মাধ্যমে করতে পারি, তো সেই জায়গাতেও কিন্তু একটা ভালো পোষণ আমরা দিতেই পারি নিজেদের ফ্যামিলিকে। আর ওই যে সেই একই কথা, সবকিছুই শুরু হয় নিজের থেকে, নিজে বদলালে তবেই সমাজ বদলাবে। তো নিজের থেকে শুরু করাটা খুব জরুরি। এবার আমরা নেক্সটে চলে যাই, যেটা 7 নম্বর পয়েন্টে আছে, এরিয়াস ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন। অর্থাৎ
কোনো জায়গাকে কেন্দ্র করে তার নিউট্রিশনটাকে আমরা ঠিক রাখতে পারি। সেটা বিভিন্ন ভাবেই করতে পারি। সেখানে কিছু কিছু জায়গা বলেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, যেটা বলছেন ওয়াটার কনজারভেশন এর মধ্যে পড়ছে, ফুড সিস্টেম যেটা সাস্টেনেবল হবে, সাস্টেনেবল ফুড সিস্টেম, এটা নিয়ে আমি আলোচনা করব, তোমার কাছে আসবো। অ্যাডপ্টিং হেলদি লাইফস্টাইল, যোগা, এবং হচ্ছে ওয়াশ সেশনটা আমি লাস্টে আসছি। তার আগে প্রথম দুটো জিনিসে আসে, সেটা হচ্ছে ওয়াটার কনজারভেশন অর্থাৎ জল সংরক্ষণ, এবং ফুড সিস্টেম যেটা সাস্টেনেবল হবে। তো জল সংরক্ষণটা আমরা বৃষ্টির জল দিয়ে করতেই পারি, এছাড়া আরো অনেক ভাবেই করতে পারি। রাস্তাঘাটে দেখতে গেলে আমরা দেখবো বিভিন্ন রাস্তার কলগুলো না ওপেন করা রয়েছে, খোলা, মানে কাজ করছে, এবং তারপর সেটা কিন্তু বন্ধ করা হয় না জেনারেলি। তো সেইগুলোকে আমরা ওয়াটার কনজারভেশনের মধ্যে ফেলতে পারি। এবং তারপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ফুড সিস্টেম যেটা সাস্টেনেবল, অর্থাৎ সাস্টেনেবল ফুড সিস্টেম। এইটা তুমি একটু আমাদের বলো, সাস্টেনেবল ফুড সিস্টেমটা কিভাবে আমরা করব, এবং ওয়াটার কনজারভেশন তো ওর মধ্যেই আসবে, একটু বলো। ফুড সিস্টেমটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে হচ্ছে যে ফুড আমরা তৈরি করছি কোথা থেকে, একেবারে আমাদের ওই লেভেল থেকে জিনিসটাকে স্টার্ট করতে হবে, ভাবতে হবে যে ওখান থেকেই যাতে আমাদের কোয়ালিটিটা মেনটেন হতে পারে। আমরা যে ধান বলো, গম বলো, জোয়ার, বাজরা, রাগি, যাই বলো, যে কোনো খাবার হতে পারে, যে কোনো শস্য হতে পারে, সেটা যাতে ওই লেভেল থেকে জিনিসটা প্রপারলি তৈরি হচ্ছে কিনা, সে প্রপারলি তার এনভায়রনমেন্টটা ঠিক আছে কিনা, রোদ, জল, বৃষ্টি সবকিছু পাচ্ছে কিনা, তারপরে সেটাকে তোলা ঠিক করে হচ্ছে কিনা, সেটাকে আমরা ঠিক করে প্রিজার্ভ করতে পারছি কিনা, তার প্রসেসিংটা ঠিকঠাক হচ্ছে কিনা, সেই সব জিনিসগুলো যদি আমরা স্টার্ট করি শুরু থেকে, তবে গিয়ে আমাদের কাছে যখন জিনিসটা আসবে সেইটাকে আমরা বেটার ইউটিলাইজ করতে পারবো। ঠিক যেমন আমরা খাবার হয়তো, বা ধরো দানা শস্য হলো, বা যে কোনো ডাল হতে পারে বা চাল হতে পারে, আমরা কি করি সেটাকে একটা ভালো কৌটার মধ্যে রাখি, বা চাল যদি হয় একবারে যদি অনেকটা বেশি চাল কিনে আনা হয়, সেটা কি করা হয়, একটা বড় ড্রামের মধ্যে রাখা হয়, প্লাস্টিকের মধ্যে রেখে ড্রামের মধ্যে রাখা হয়। তো এই জিনিসগুলোকে যাতে আমরা বেটার প্রিজার্ভ করতে পারি সেটার দিকে নজর রাখতে হবে। তাহলে গিয়ে আমরা সেই দেন আসছে সেটাকে কিভাবে কুক করছি, আমরা রান্না করার যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরটা যদি ঠিকঠাক ভাবে মেনটেন হয়, হিট ঠিকঠাক পৌঁছায়, ঠিকঠাক ভাবে সেই জিনিসটা কুক করা হয়, মানে হয়তো একটা কাঁচা সবজিই রয়ে গেল, তো এই জিনিসটাকে পুরো একেবারে স্টার্টিং থেকে শুরু করে বা কুক করা অবধি, এই সব লেভেল অবধি আমাদের জিনিসটাকে ঠিক ওয়েতে মেনটেন করতে হবে, যাতে আলটিমেটলি গিয়ে সেটা আমরা খেলে আমাদের জন্য হেল্পফুল হতে পারে। তো এই ছোট্ট ছোট্ট স্টেপে আমরা যদি এটাকে মেনটেন করতে পারি, সবজি যেমন বেশি দিন আমরা রাখবো না, চেষ্টা করব যে রেগুলার বেসিসে বাজার থেকে আনার, বা 2-3 দিন পর পর জিনিসগুলোকে আনা। ফ্রিজে খাবারগুলো কম রাখবো, রাখলেও 1 দিন, তার বেশি নয় কি 1.5 দিন, বা এমন কন্টেনারে রাখবো, ভাগ ভাগ করে রাখবো। একটা তরকারি যদি আমার থাকে 1.5 দিন, ভাগ করে রাখবো, যেটা খুলবো সেটাই সেইবার খুলবো, খুলে সেটাকে খাবো, অন্যটাতে হাতই দেবো না। আমরা কি করি, একবার করে খুলি, চামচ লাগাই বা হাতা দিই, সেটা দিয়ে বের করি, আবার সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই নেক্সট মিলের জন্য। কি হলো, সেখানেও একটা কন্টামিনেশনের ব্যাপার থেকে যায়। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা, তাহলেই আমাদের মানে ফুড সিস্টেমটা প্রপারলি সবকিছু ঠিকঠাক থাকবে, মানে খাবারটা ঠিকঠাক পৌঁছানো নিয়ে কথা আমাদের, এটাই হচ্ছে ব্যাপার। ছোট ছোট জিনিস, ওই আবারও কথা, ছোট্ট ছোট্ট জিনিস, আমরা সবাই জানি যে আমরা এই জিনিসগুলো ভুল করি, কিন্তু এই জিনিসগুলোই ঠিক করতে পারলে আমরা একটা বেটার লাইফ পাবো। একদম। এবার যেটা আসছে সেটা হচ্ছে ওয়াশ সেশনটা কিন্তু যেহেতু আমি পড়াই, আমি একটু বলে দিই, অনেকেই জানবে। WASH, ওয়াশ মানে হচ্ছে, আমরা সবাই জানি হাত ধোয়ার কোন একটা প্রসেস বলছে, বা কোন একটা কিছু ধোয়ার কথা বলা হচ্ছে, মানে এর বাংলা কথাটা হচ্ছে ধৌতকরণ, মানে কোনো জিনিসকে ধোয়া। তো এই ওয়াশ কথাটার একটা কিন্তু ফুল ফর্ম আছে, কারণ এমনি এমনি WASH, যেটা WHO রেকমেন্ডেড অ্যাকচুয়ালি এটা, সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট এবারে এতে রেখেছে। তো WA স্ট্যান্ডস ফর হচ্ছে ওয়াটার, মানে আমরা যখন কোনো কিছুকে ধোবো, সেটা আমার হাত আমি ধুতে পারি, হাত ধোয়া, পরিষ্কার করা, অথবা আমরা সবজি বা ফল বা শাকসবজি যেটা আমার বাড়িতে আসবে, বা মাংস হতে পারে, মাছ হতে পারে, ডিম হতে পারে, যে কোনো খাবার যেটা আমার বাড়িতে আসবে, সেটাকেও কিন্তু ধোয়া খুব জরুরি। কারণ অনেকেই জানো যে এগ যে শেল গুলো হয় না, তো শেল গুলোতেও কিন্তু কন্টামিনেশন ঘটে, সেই জন্য কিন্তু ধোয়া খুব জরুরি।
সেই জন্যই কিন্তু WASH যেটা ওয়াশ রয়েছে, ওয়াশের WA স্ট্যান্ডস ফর হচ্ছে ওয়াটার, S ফর হচ্ছে স্যানিটাইজেশন, H ফর হচ্ছে হাইজিন। তো তিনটে কথাটার মানেই দেখো বোঝা যাচ্ছে, ওয়াটার অর্থাৎ জল, স্যানিটাইজেশন যেটা নিয়ে এতদিন ধরে পুরোটাই হচ্ছে, পুরো জিনিসটা স্যানিটাইজেশনের ওপরেই রয়েছে, অর্থাৎ জীবাণুমুক্তকরণ, এবং হাইজিন মানে ওই একই কথা হলো, যেটাকে আমরা জীবাণুমুক্তকরণ করে আমরা হেলদি প্র্যাকটিসের মধ্যে রাখতে পারছি। তো ওয়াশ কথাটা এই জন্যই এখানে এসেছে, এবং নিউট্রিশন মান্থ উপলক্ষে ওয়াশটাও এর মধ্যে রয়েছে। আচ্ছা, এবার আমরা নেক্সটটাতে চলে যাব, লোকালি অ্যাভেলেবল কিছু ফুড এবং লোকাল ডায়েটারি প্র্যাকটিসেস। তো এইখানে যে জিনিসগুলো আমরা বলেই যাচ্ছি, কিছু কিছু জিনিস যেগুলো প্র্যাকটিস গুলো, অনেক কথা বললাম, যেমন জল খাওয়া থেকে শুরু করে, বা রাস্তায় জল পড়ে যাচ্ছে সেই কল বন্ধ করা, এই জিনিসগুলো এই প্র্যাকটিসেস এর মধ্যে পড়ে যায়। তো আমরা সেই জিনিসগুলোকে করব, ছোটখাটো প্র্যাকটিস, যেটা বারবারই বলা হচ্ছে যে অল্প অল্প করে শুরু করে এবং সেই জিনিসটাকে পুরোটা কন্টিনিউ করা। এবার এর মধ্যে একটি পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে অ্যাডাপ্টিং হেলদি লাইফস্টাইল। তো এইটা নিয়ে তুমি একটু বলো, যেটা আমরা সারা মানে সব সময় ডায়েট চার্ট দেওয়ার সাথে সাথে একটা বলা যে অ্যাডাপ্ট করো একটা হেলদি লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল। তো হেলদি লাইফস্টাইলটা আমরা কিভাবে করতে পারি, আর আমাদের নিজেদের রোজকার জীবনে, দৈনন্দিন জীবনে যে লাইফস্টাইলটা আমাদের নর্মালি রয়েছে, কারণ বেশিরভাগ দেখা যায় এই যে কোলেস্টেরল হচ্ছে বা ধরো PCOS, এগুলো বেশিরভাগ কিন্তু লাইফস্টাইল ডিসঅর্ডার হয়ে গেছে, এখন তো ডায়াবেটিসও বলতে গেলে। তার মানে কোথাও গিয়ে আমাদের কিন্তু লাইফস্টাইলে কোথাও গড়বড় হচ্ছে, যার কারণে কিন্তু আমরা এই রোগগুলো থেকে ঠিক মুক্তি পাচ্ছি না। তো অ্যাডাপ্টিং হেলদি লাইফস্টাইল, এর মধ্যে আমরা কি কি হেলদি হ্যাবিটস রাখতে পারি, কি কি ডায়েটারি প্র্যাকটিস রাখতে পারি, এইগুলো কিভাবে একটু করতে পারি তুমি বলো। আচ্ছা, তো ফার্স্টেই বলি, যেহেতু আমরা ডায়েটিশিয়ানস বা নিউট্রিশনিস্ট, তো ফার্স্টেই আমাদের পার্টটা আসবে হচ্ছে আমাদের খাবারের দিকটা, নিউট্রিশনের দিকটা। তো সেটা হচ্ছে যে আমরা কি করি, ওই যে শুরুতে বলেছিলাম হেলদি প্লেট একটা হয়, আমরা কি করি যে আমরা ভাতের পরিমাণটা খুব বেশি নিই, তার সাথে আমাদের হয়তো ডাল থাকলো খুব অল্প করে, আর হয়তো একটু মাছ বা মাংস বা ডিম থাকলো, বা কখনো কখনো পনির থাকলো ভেজ ডেতে। আমরা কি করি, আমরা ভেজিটেবলসটাকে, বেশিরভাগ মানুষ সেটাকে কাট করে দেয়, বা ডেয়ারি প্রোডাক্ট যেটা থাকে সেটাকে কাট করে দেয়। কিন্তু মেন হচ্ছে ব্যাপারটা যে আমার ভাতের পোর্শন খুবই কম থাকবে, আর সাইডে আমার ডাল থাকবে, আমার সবজি থাকবে, আমার শাক থাকলো, আমার ডেয়ারি প্রোডাক্ট হিসাবে আমার টক দই থাকতে পারে। তো এই সব কিছু মিলিয়ে একটা হেলদি প্লেট হয়। তো আমাকে সেইটা দেখতে হবে যে আমি সেই হেলদি প্লেটটা আমার ডেইলি মিলের মধ্যে সেটা আছে কিনা, অ্যাটলিস্ট একটা মিলে অন্তত সেটা থাকুক, সেটা আছে কিনা আগে সেটা নিজেকে দেখা। আমার ডেলি বেসিসে বা আমি উইকে অন্তত 4-5 বার কোনো ফল খাচ্ছি কিনা, ফলটাকে আমরা ইগনোরই করি, কারণ ফল জানি যে একটু কস্টলি হয়ে যায়। নর্মাল বাড়িতে ভাত তরকারি মাছ ভাত খাচ্ছি, তার সাথে যদি আবার ফলও খেতে হয়, সেটা তো অনেক বড় ইনভেস্টমেন্ট হয়ে যায়। তো পেশেন্টরা বলে না, ফল তো খাওয়াই হয় না, ওই যখন যেটা আনা হয়, হয়তো একদিন লেবু আনা হয়েছে তো সেদিন লেবু খেয়েছি, আবার 2 সপ্তাহ পার হয়তো কলা এসেছে বাড়িতে বা আনারস এসেছে, সেটা তখন খেয়েছি। বাট রেগুলার বেসিসে বা উইকলি বেসিসে একটু যদি খাওয়া হয়, তাহলে সেটা সত্যিই আমাদের জন্য বেনিফিশিয়াল, কারণ তার মধ্যে মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে যেটা দরকার। আমরা সব সময় ফোকাস করি কি যে হ্যাঁ কার্বস আছে, প্রোটিন দরকার বডিতে, ফ্যাট দরকার, ব্যাস, কিন্তু মাইক্রোগুলোর কথা আমরা কেউ বলিই না, ভিটামিন মিনারেলসও যে দরকার, আর সেগুলোর যে ঘাটতি হলে একটা বড় রকমের প্রবলেম হয়ে যেতে পারে, সেগুলো আমরা কেউ চিন্তাই করি না। তো চেষ্টা করা যে আমার যে লোকালি অ্যাভেলেবেল যে শাকসবজি আছে সেগুলোকে ভালো করে ওয়াশ করে সেগুলোকে খাওয়া। এমন না যে আমি শাক ভাজা খাবো, শাক খেতে বলেছি বলে, বা সবজি খেতে বলেছে বলে আমি সব সবজি ভাজা খেয়ে নেব। কারণ আমরা জানি যে ভাজা করলে সেটাকে কিরকম দেখতে হয়, আর ভাজা করার পরে আর কিছু থাকে না সেটাতে, কারণ যেভাবে বাঙালিরা ভাজা করে জিনিসটা। তো সেটা একটা জিনিস যে আমি কোন ফর্মে খাচ্ছি, শাকসবজি আমি ইনক্লুড করছি কিন্তু কোন ফর্মে খাচ্ছি সেটাও একটা ম্যাটার করে। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ডায়েটে চেঞ্জেস আনলে বেটার। তারপরে আমি জলটা পরিমাণ মতো খাচ্ছি কিনা, আমি আমার চা কতবার খাচ্ছি, কি চা খাচ্ছি, দুধ চা খাচ্ছি না লিকার চা খাচ্ছি, তাতে চিনি কতটা যাচ্ছে, কেউ তো শরবতের মতন করেও খায়। তো এই জিনিসগুলো একটা ম্যাটার করে, আমি চায়ের সাথে কি খাচ্ছি। অনেকে তো কি করে যে চাটাকেই ভেবে নেয় যে এটা আমার একটা মিল,
যখন বলি যে ইভিনিং স্ন্যাক্সে কি খাও বা ইভিনিং এ কি খাও, চা বিস্কিট খাই, চায়ের সাথে মুড়ি খেয়ে নিই। ইনফ্যাক্ট আমাদের ফ্র্যাটার্নিটির অনেক লোকজন আছে যারা চাটাকে অ্যাজ আ মিল হিসাবে ধরে নেয়। আমাদের নিজস্ব ফ্র্যাটার্নিটির লোকজনও আছে যে চাটাই একটা মিল, কিন্তু এটা নয়, চা দিয়ে আমরা কখনো একটা মিল রিপ্লেস করতে পারি না। চাটা সাইডেই থাকবে, রিফ্রেশমেন্ট হিসাবে থাকবে, বা সেটাকে যদি আমরা এখন ডিটক্স টি হিসাবে পাওয়া যায় বাজারে এখন অনেক কিছু, বা নর্মালি আমরা অপরাজিতার ফুল দিতে পারি, বা কোভিড এর সময় আমরা যেটা খেতাম হার্বাল টি, যেটা বাড়িতে বানানো থাকতো গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ, দারচিনি গুঁড়ো, আদা দিয়ে, যেটা আমরা ওটাও খেতে পারি। ওটার মধ্যে চা পাতা যদি আমরা নাও ফেলি তাহলে ওটা আমরা নর্মালি জলে ফুটিয়ে খেতে পারি, সেটাও আমাদের জন্য খুবই দরকার, ইমিউনিটি বাড়বে। তো এই জিনিসগুলো, ইমিউনিটিটাও তো বাড়াতে হবে। এই যে শুনি যে আমার খুব সর্দি লেগে যাচ্ছে, আমার ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে, এটা হচ্ছেই, অ্যালার্জির ধাঁচ আছে, এই জিনিসগুলোতে আমরা যদি এখন তাকে একটু কাঁচা হলুদ খাওয়ানোর প্র্যাকটিস করতে পারি, কারণ আমরা যে হলুদ গুঁড়ো খাই রান্নায় দিই সেটা যদি খেতে বলি তাহলে অসুবিধা হয়ে যাবে তার জন্য খুবই। তাকে হয়তো আমরা বলবো যে 1 চামচ খাও, সে পাকামো করে বলবে যে না ম্যাম তো বলেছে 1 চামচ খেতে, আমার তো শরীরটা খারাপ, আমি 2 চামচ খাই, তো সেখানে তার জন্য প্রবলেম হয়ে যাবে। তো কাঁচা হলুদটা যদি প্র্যাকটিস করানো যায়, ছোট্ট ছোট্ট জিনিস। এই যে সবাই বলে যে আমি ভুলে যাই, আমার ওষুধ খেতে মনে থাকে না, আপনি এত কিছু বলছেন আমি খেতে ভুলে যাই, বা আমি বাদাম ভেজাতে ভুলে যাই, ছোলা খেতে বলছি ছোলা ভেজাতে ভুলে যাচ্ছি। অ্যালার্ম ইউজ করো, অ্যালার্ম তো বাজবে, অ্যালার্মে নাম দিয়ে রাখো, এটা তো পুরো প্রুভ করা। আমার পেশেন্টদেরকে বলেছি, তারা ট্রাই করেছে, বলছে না খুব হেল্প হয়েছে এটা। তো এটা একটা ছোট্ট ট্রিক্স যেটা আমি সবাইকে বলি, ভুলে গেলে অ্যালার্ম দিয়ে রাখো, কি করতে হবে সেটা অ্যালার্মের নাম থাকবে, অ্যালার্ম তো বাজবে, তুমি সেই মোমেন্টে করতে না পারো 10 মিনিট পরে করতে পারবে, বা তোমার মাথায় জিনিসটা ক্লিক করবে যে না আমাকে এটা করতে হবে, আদারওয়াইজ করতে না পারলে তোমার গিল্ট ফিল হবে। নেক্সট 2-3 দিন পর গিয়ে তুমি ওটা এমনি তোমার ডায়েটের মধ্যে বা তোমার ডেইলি লাইফের মধ্যে ইনক্লুড করে নিতে পারবে যে না এটা আমার কাজ, এটা আমার হেলদি হ্যাবিট। তারপরে ঘুমানোর যে ব্যাপারটা আছে, সবার প্রপার ঘুম হয় না, তার জন্য লাইফস্টাইল অবশ্যই দায়ী, ওয়ার্ক প্যাটার্ন অবশ্যই দায়ী। এই যে আইটি সেক্টরে যারা কাজ করে তাদেরকে দেখি, তাদের এখন শিফট যেমন হয়ে গেছে যে একটা উইকে মর্নিং শিফট দিচ্ছে, একটাতে নাইট শিফট দিচ্ছে, একটাতে ডে শিফট দিচ্ছে, তো প্যাটার্নটা তো পুরোই ঘেটে গেছে। তাদের তো প্রবলেম গুলো আরো আসবে না লাইফস্টাইল রিলেটেড, তো সেইগুলো তাদেরকে একটু একটু তাদেরকে এখন থেকেই হেল্প করা, বা তাদের হেল্প নেয়া প্রফেশনালদের কাছ থেকে যে কি করে এটা ব্যালেন্স করতে পারি। তো এই জিনিসগুলো, প্রপার ঘুমটা দরকার। ঘুমটা যদি না হয় আমাদের বডি ঠিক করে কাজ করবে না, ফাংশন করবে না, তো আমাদের মেজাজ খিটখিটে থাকবে, স্ট্রেস লেভেল বেড়ে থাকবে। তো এই সব জিনিসগুলোই তো রিলেটেড। এই যে সবাই বলে যে শুধু ডায়েট করলেই হয়ে যাবে, পেশেন্টরা এসে বলে আমাকে কি এক্সারসাইজ করতে হবে, আমি বলছি না এক্সারসাইজ করতে হবে না, বাট তুমি যদি সাথে একটু যোগা করো, ইজিয়েস্ট যোগা গুলো করো, বা একটু জুম্বা করো, বা তুমি একটু মেডিটেশনই করো, সেটাও কিন্তু তোমার এই ডায়েটের জার্নিটাকে আরো বুস্ট আপ করবে। কারণ শুধু একা খাবারে চেঞ্জেস করলাম, লাইফস্টাইলে কিছু করলাম না, আমার রাতে ঘুম হচ্ছে না, বা আমি প্রচন্ড পার্টিকুলার কোনো রিজনের জন্য টেনশন করছি, তাহলে তো আলটিমেটলি লাভ হবে না। হেয়ার ফল আমার হবেই, স্ট্রেসের জন্য হেয়ার ফল হবে, আমার হরমোনাল চেঞ্জেস হবে, আমার পিম্পলস বেরোবে, আমার বডি শ্রিঙ্ক করে যাবে। তো আমি যতই খাই না কেন হবে না। ওই যে বলে যে মন ভালো থাকলে সব ভালো, উইল পাওয়ারটা মেন, মনে জোর আছে তো আমার ক্যান্সারও আমরা জয় করে নেব। তো এই জিনিসটা, মনটাকে প্রায়োরিটি দিতে হবে, মেন্টাল হেলথকে প্রায়োরিটি দিতে হবে, যেটা মানুষ দেয় না। আর এই কোভিড এসে অন্তত মানুষকে বুঝিয়েছে যে প্রায়োরিটি দেওয়া উচিত মেন্টাল হেলথকে, না হলে ডিজাস্টার হতে পারে। তো ডায়েট, এক্সারসাইজ, তার সাথে মেন্টাল হেলথ, তিনটে মিলিয়ে যদি আমরা চেঞ্জেস করতে পারি অল্প অল্প করে রোজ একটু একটু। সবাই বলে মেডিটেশন, ও কি করে করবো, ফ্যান্সি ওয়ার্ড, এটাও আর একটা ফ্যান্সি ওয়ার্ড। আরে যে ভগবানকে মানো তাকে মেনেই একটু ধ্যান করো, সকালবেলা উঠে 2 মিনিট করো, রাত্রিরে ঘুমাতে যাওয়ার আগে 2 মিনিট করো, সেটাও তো একটা জিনিসে তুমি ফোকাস করলে কনসেন্ট্রেশন লেভেল বাড়বে। আর তারপরে আমি ট্রাই করেছিলাম মান্ডালা আর্ট মেডিটেশন হিসাবে, যেটা আমার খুব ভালো কাজে দিয়েছে, মানে কনসেন্ট্রেশন লেভেল বেড়েছে, প্লাস আমি নতুন একটা জিনিস শিখছি, তো প্রচন্ড রিল্যাক্সিং আর হ্যাপি ফিল হয়। ওটা যদি কেউ করতেও না পারে, বাট কেউ যদি দেখে ওই প্রসেসটা, সেটাতেও তার প্রচন্ড রিল্যাক্সিং ফিল হবে। তো এই জিনিসগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে দিলে আমাদের ভালো হবে।
প্রপার মিলের মধ্যে যে গ্যাপ গুলো, কেউ হয়তো দুবেলা তিন বেলা খাচ্ছে, বেসিক্যালি মায়েরা যেটা করে বাড়িতে, সেই সকালবেলা তো কিছুই খাচ্ছে না, চলো সবাইকে খাইয়ে দাইয়ে দিই, দুপুরে রান্নাটা হয়ে যাক, তারপরে একবারে গিয়ে 12টা 1টায় খাবো। তো এটা যদি সকালবেলা সে বেসিক কিছু একটা নেয়, তাহলে কি হলো, গ্যাপিংটা তো কমলো। তো হেলদি একটা গ্যাপিং রাখতে হবে, সেটা সবার আগে, না হলে গ্যাস, অ্যাসিডিটি, আমার পেট বার হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো চলতেই থাকবে। তো ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আমরা যদি এইভাবে চলতে থাকি। আর আরেকটা হচ্ছে, সবাই ভাবে গাইডেন্সের দরকার নেই, কিন্তু গাইডেন্সের দরকার আছে। একজন প্রফেশনালের আন্ডারে গাইডেন্সের দরকার আছে। হ্যাঁ, তোমার সারা জীবন তুমি নাই থাকতে পারো, অ্যাটলিস্ট 2 মাস 3 মাস তুমি থাকো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো সে তোমাকে বলে দেবে, তবে গিয়ে আমরা নেক্সট জার্নিটা আমাদের জন্য স্মুথ হবে। কিন্তু সবাই ভাবে যে না, আমরা ইউটিউব দেখে করে নেব, আমার ফেভারিট ইনফ্লুয়েন্সার এটা বলছে, আমার ফেভারিট অ্যাক্ট্রেস এটা বলছে, তো আমি এটা দেখেই করে নেব। আরে বাবা, সে যে ফর্মুলাটা প্রয়োগ করেছে সেটাতে তার ভালো হয়েছে, আমার তো ক্ষতিও হতে পারে, কারণ আমাদের বডি আলাদা, ডিফারেন্ট ভাবে ফাংশন করছে। তো এই জিনিসগুলোই, মানে বেসিক নলেজটুকু দরকার মানুষের, তো সেটা আস্তে আস্তে গ্রো করবে। এখন আমি আশেপাশে দেখতে পাই যে হ্যাঁ, মানুষ একটু সচেতন হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন এত সচেতন ছিল না, কিন্তু এখন সচেতন হচ্ছে। প্লাস ডক্টররাও বলছেন যে হ্যাঁ, তোমাদের ডায়েটিশিয়ান দরকার বা নিউট্রিশনিস্ট দরকার। তো তারা আসছে, জানছে যে হ্যাঁ, শুধু ওয়েট লস বা ওয়েট গেনের জন্য নয়, আমার কোনো ডিজিজ হলে সেটার জন্য আমার মেডিকেশনের সাথে সাথে আমার আরেকটা হেল্পও দরকার। কারণ খাবার, মেডিকেশন বা মেডিসিন আমরা একদিন ভুল করে খাই না, আমরা সেটাতে খুব একটা প্রবলেম হয় না, হিউজ কোনো প্রবলেম হয় না। কিন্তু একটা মানুষ সারাদিন যদি ভুল খাবার খেতে থাকে, সেটা হয়তো সে সেই মোমেন্টে বুঝতে পারলো না, কিন্তু 5 বছর পর গিয়ে সে বুঝতে পারবে তার অ্যাকশনটা কি বা রিয়াকশনটা কি হয়েছে তার বডিতে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এভাবেই হেলদি লাইফস্টাইলটা আসবে অল্প অল্প করে। একদমই, মানে ছোট ছোট প্র্যাকটিস গুলো আমরা সেইভাবে রাখি না আমাদের জীবনে, এবং সেগুলো করা খুব দরকার। আর এর একদম। জন্যই কিন্তু একজন গাইডের দরকার হয় কোথাও গিয়ে। সামহাও কেউ বলে যে মোটিভেশনটা খুব দরকার হয়, মানে সেই মোটিভেশনটা কিন্তু ডায়েট প্র্যাকটিশনার হিসাবে, ডায়েটিশিয়ান হিসাবে বা একজন ডায়েট কাউন্সিলর হিসাবেও কিন্তু দেওয়া যায়। কারণ মোরাল সাপোর্ট আলটিমেটলি সবকিছু কিন্তু মনেই রয়েছে, কারণ আমি যদি মন থেকে চাই, তো আমি কিন্তু পারি সব জিনিসগুলো। তো এটাই মানে সর্বমূল বক্তব্য আর কি, যে যদি আমি বলি যে আমি পারবো বা আমি সেই জায়গাটা করবো, তো আমি আপনি আপনার আমার বডিও সেইভাবে কাজ করা শুরু করবে। এবং সেই জন্য কিন্তু মনের জোরটুকু বা সেই ডেডিকেশনটা অবশ্যই দরকার, হার্ড ওয়ার্ক দরকার। কিন্তু সব থেকে আগে মোরাল সাপোর্ট লাগে একটু, কারোর গাইডেন্সে যদি থাকি আমরা, তাহলে সেটাও কিন্তু অনেকটা হেল্পফুল হয়। মানে ক্ষতি তো কিছু হয় না, কারণ হেল্পফুলই হয়। এবং অবশ্যই এক্সপার্টের সাজেশনে থাকাটা দরকার। এই যে তুমি যেটা বললে ইউটিউব দেখা, এইগুলো মিসকনসেপশন। তো এটাই আমাদের অ্যাওয়ারনেস দেওয়ার মূল বক্তব্য, যে আপনি থাকুন, যে কোনো কারো গাইডেন্স থাকতে পারেন, কিন্তু যার আন্ডারে থাকবে সে যেন এক্সপার্ট কেউ হয়, মানে সেই বিষয়ে হওয়া উচিত। যেমন আমরা একটা সায়েন্স পড়তে গিয়ে নিশ্চয়ই কোনো ইতিহাসের টিচারের কাছে পড়বো না, আমি সায়েন্সের টিচারের কাছেই পড়বো। আবার যদি আমরা গ্র্যাজুয়েশন লেভেলে বা পোস্ট গ্রাড লেভেলে চলে যাই, তাহলে তো সেই জায়গা থেকে তার মানে যে শিক্ষক, সে কিন্তু সেই বিষয়টি শিক্ষাটা আমাদের দিতে পারবে। তো এই জায়গা থেকেই আমারও বলার যে ডায়েট সংক্রান্ত, নিউট্রিশন সংক্রান্ত যে কোনো ধরনের যে কোয়ারিজ গুলো থাকবে, বা আমি আমার হেলদি লাইফস্টাইল লিড করতে চাইছি, সেখানে আমি কি করব, তো অবশ্যই সেখানে কিন্তু একজন ডায়েট প্র্যাকটিশনারই আপনাকে সাহায্য করতে পারেন। সার্টিফাইড নিউট্রিশনিস্টের কাছে যাওয়াই শ্রেয়। তো এটাই আমাদের যোগার সেশনটা ছিল, বা আমরা যেটা হেলদি লাইফস্টাইল কিভাবে রাখতে পারি নিজেদের জীবনে, আস্তে আস্তে পরিবর্তন করতে পারি, সেটা নিয়ে কথা ছিল হলো। এবার যেটা আসে সেটা হচ্ছে নেক্সট পয়েন্টে, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট বলছে যে লোকালি ডায়েটারি প্র্যাকটিসের সাথে সাথে কিছু অ্যাওয়ারনেস দেওয়া ট্র্যাডিশনাল ফুডের উপর, অ্যাওয়ারনেস অ্যাবাউট ট্র্যাডিশনাল ফুডস। এবং এই জায়গার সূত্র ধরেই আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে মিলেটস। মিলেটস নিয়ে অনেক ধরনের জিনিস এসেছে। গত বছর 2023 সালটাকে কিন্তু মিলেট ইয়ার বলা হয়েছিল, এটাও ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকেই, কারণ মিলেটস এর ব্যবহারটা একেবারে কমে গিয়েছে। কিন্তু যখন মানে ইংরেজরা অ্যাকচুয়ালি, তো আমাদের যে এই যে চা খাওয়ার কথাটা তুমি বললে, চা খাওয়া বলো বা কোনো ফ্যান্সি ফুডকে রাখা, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভারতীয়দের মধ্যে ছিল না, এগুলো বেসিক্যালি ব্রিটিশ কালচার। তো তারপর ব্রেকফাস্টে এই যে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, ইংলিশ ব্রেকফাস্ট যেটা আমরা বলে থাকি, এগুলো কিন্তু ছিল না, এগুলো সমস্ত ব্রিটিশ পিরিয়ডের পরেই এসেছে। এবং
সর্বোপরি তাদের হাত ধরেই গম বা এই ধরনের যে খাদ্য দানা শস্যগুলো রয়েছে, সিরিয়াল, যেখান থেকে ব্রাউন ব্রেড এর ব্যাপার চলে আসছে, আবারও সেই একই ঘুরে ফিরে জিনিস, সেই ব্রাউন ব্রেড, সেই মানে ওই ফ্যান্সি ব্রেকফাস্ট, এগুলো চলে আসছে। কিন্তু যেটা ভারতীয় কালচারে ছিল বা ভারতের খাদ্য শস্যের মধ্যে ছিল, সেটা একটা ছিল মিলেট। তো ওই জায়গার সূত্রটা ধরেই কিন্তু 2023 সালে মিলেট ইয়ার বলা হয়েছিল, এবং মিলেট কত কিরকম কি হয় তার যে রেসিপিস গুলোকে বলা হয়েছে, সেটা নিয়েই এবারে কিন্তু নিউট্রিশন মান্থে অ্যাওয়ারনেস অফ ট্র্যাডিশনাল যে ফুডস, এই জায়গাটার অ্যাওয়ারনেস ইন্ডিয়ান গভর্নমেন্ট দিতে চেয়েছে আমাদের সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে। তো তুমি কি ট্র্যাডিশনাল ফুডস গুলো একটু বলে দাও, যে কোনগুলোর উপর আমরা জোর দিতে চাই এবং কেন আমরা ট্র্যাডিশনাল ফুডস এর উপরে এত জোর দেবো? একদম। তো ট্র্যাডিশনাল ফুডস বেসিক্যালি হচ্ছে যে পার্টিকুলার এক একটা রিজিয়নেও কিছু না কিছু থাকে, বা একটা পার্টিকুলার রিজিয়নে কিছু ফুড প্র্যাকটিস থাকে বলতে পারি। সেটা হচ্ছে যে ধরো আমরা যদি হয়তো কোনো একটা রাজ্যে বা কোনো একটা স্টেটে হয়তো মুড়ি খাওয়ার প্রচলন বেশি, বা সেই রাজ্যেরই অন্য স্টেটে মুড়ি খাওয়ার প্রচলনই নেই সেইভাবে। তো এটা একটা জিনিস। এবার সেখানেও আসছে যে আমরা আবার হয়তো সাউথ ইন্ডিয়া যেমন আমরা দেখি ফার্মেন্টেড ফুড তারা খুব বেশি খায়। আমরা জানি যে ফার্মেন্টেড ফুড আমাদের জন্য খুবই হেলদি, কিন্তু আবার যখন আমাদের স্টেটের লোকজন দেখবে তারা বলবে অত খেতে হবে, বানাতে হবে, একটা মানে হেকটিক প্রসিডিওর হয়ে যাবে আমাদের জন্য সবকিছু সাথে ওটা ম্যানেজ করতে। তো সেখানে কি হয় যে আমাদেরকে সব টাইপের জিনিস সেখানে ইনক্লুড করতে হয়। ওই যে বলেছিলাম যে সবকিছু আমার পছন্দের দিতে পারবো না, পেশেন্টের পছন্দটাকে আমার রাখতে হবে, সেই পার্টিকুলার রিজিয়নে কি কি আছে, সেই লোকালি কি কি ফুড অ্যাভেলেবেল। এবার আমি হয়তো কাউকে বলছি তুমি কিউই খাও, ড্রাগন ফ্রুট খাও, অ্যাভোকাডো খাও, যেটা এখন সবাই একটা খুব মানে হাইপ আছে। তাও এখন রিসেন্টলি ড্রাগন ফ্রুট পাওয়া যায়, কিউই পাওয়া যায়, অ্যাভোকাডোটা একটু কম পাওয়া যায়। তো এমন জায়গার একজন পেশেন্ট এসেছে, তাকে যদি আমি বলি, সে হয়তো সেখানে পাচ্ছে না, সে বললো ম্যাম আমি একটা কিছুও পাচ্ছি না, তাহলে আমি কি খাবো? আমি তাকে অপশনে দিলামই না যে তুমি লেমন খেতে পারো, তুমি মৌসম্বি খেতে পারো, তুমি আমলকি খেতে পারো, এগুলোর বদলে কিউই পাচ্ছ না যখন, তোমার লোকালি অ্যাভেলেবেল যদি বানানা থাকে সেটা খেতে পারো। তো এই জিনিসগুলো আমারও নলেজ থাকতে হবে অ্যাজ আ ডায়েটিশিয়ান বা অ্যাজ আ নিউট্রিশনিস্ট বা হেলথ কেয়ার প্রফেশনাল, যে কোথায় কি অ্যাভেলেবেল পাচ্ছি। নলেজে সবকিছু নাই থাকতে পারে, এবার যে পেশেন্ট আসছে সেই জন্য জানাটা জরুরি যে সেই পেশেন্টটা এক্স্যাক্টলি কোথা থেকে বিলং করছে, লোকেশনটা কি আছে তার, তার থেকে জানা যে সে এক্স্যাক্টলি কি কি খেতে পছন্দ করে সেটা জানা, প্লাস কোন খাবারে তার মানে প্রবলেম হতে পারে সেটাও আমরা জানার চেষ্টা করি। তো এই সব মিলিয়ে আমরা রাখার চেষ্টা করি। আর সেখানেই আসে যে লোকালি অ্যাভেলেবেল এর মধ্যে ট্র্যাডিশনালি, ট্র্যাডিশন মানে কি হচ্ছে যে একেবারে বংশ পরম্পরায় যে জিনিসটা চলে আসছে, তো সেইখানে কি কি অ্যাভেলেবেল আছে, সেখানের আশেপাশে কি কি চাষ হচ্ছে, বা সেখানে দোকানে কি কি পাওয়া যাচ্ছে। তো আমরা যেমন তুমি বললে মিলেট, মিলেটটা এখন প্রচন্ড গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ ওটার হেলথ বেনিফিটসও আছে। আমরা আগে মিলেট নিয়ে এত কথা বলতাম না, বা আমাদের এই পার্টিকুলার স্টেটে অত মিলেট নিয়ে আলোচনা হতো না, খাওয়াও হতো না। আমরা ওই ভাত ডাল, আমাদের যদি ডায়াবেটিস আছে তো আমরা ভাতটাকে কম করে নিচ্ছি, আমরা সেখানে রুটি খাচ্ছি, বাস আমরা ওইটুকুই জানতাম। তারপরে আসলো হচ্ছে ওটস, ডালিয়াটা চিরকালই ছিল, তারপরে ওটস আসলো, ওটস নিয়ে একটা হাইপ উঠলো যে হ্যাঁ ওটস খুবই হেলদি আমাদের জন্য, ওটস এইভাবে ইনক্লুড করতে হবে, হেলদি ব্রেকফাস্ট হবে, খিচুড়ি হবে, সবকিছু হবে। এখন এসেছে মিলেট। মিলেট তো হচ্ছে যে বেসিক্যালি দানা শস্য মতো বা বীজ ধরতে পারি, কিন্তু সেটা একটা হোল গ্রেন পুরো। আমাদের জোয়ার আছে, রাগি আছে, রাগিটাও সবাই চেনে, এখন সবাই লাড্ডু খাচ্ছে, বা নুডলস পাওয়া যাচ্ছে, নুডলসটা বেশি চেনে মানুষ যে হ্যাঁ মিলেটস এর নুডলস পাওয়া যাচ্ছে এখন, তো সেটা ইনক্লুড করার চেষ্টা করছে। বাট এটা আমাদের ডায়াবেটিস এর জন্য হেল্পফুল। আমাদের যে গাট হেলথ আছে বা ডাইজেস্টিভ সিস্টেম, যদি আমি বলি গাট হেলথটা সবাই অত বোঝে না, ডাইজেস্টিভ সিস্টেম, তার যদি প্রবলেম থাকে সেখানে গিয়ে কি হয়, বাউলে প্রবলেম হয়, মুভমেন্টে প্রবলেম হয়, মানে তার পটি ক্লিয়ার হচ্ছে না যদি আমি এটা বলি পরিষ্কার ভাষায়, বা কনস্টিপেশন হচ্ছে, সেক্ষেত্রেও মিলেট হেল্পফুল হতে পারে। মিলেটস এর মধ্যে যেরকম মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টসও রয়েছে, ক্যালসিয়ামও যেরকম পাচ্ছি, তার মধ্যে প্রোটিনসও থাকছে, গুড ফ্যাটও পাচ্ছি, আবার আমাদের ফাইবারও থাকছে, অ্যান্টি অক্সিডেন্টও রয়েছে তার মধ্যে। তাহলে ওভারঅল একটা ভালো ফুড বলতে পারি।
তো কেউ ধরো বলছে যে আমি ভাত খাবো না ম্যাম, আমি ভাত টিফিনেও নিয়ে যেতে পারবো না, বা অনেকের থাকে যে অত ভাত খাবো না, ভাত খেতেই পছন্দ করে না। বাঙালি হয়ে এটা অনেক এক্সেপশনাল কেস থাকে, বাট এরকমও ক্লায়েন্টস পেয়েছি ভাত খেতে খেতে পছন্দ করে না। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা মিলেট অবশ্যই সাজেস্ট করতে পারি, তার যদি বাকি প্যারামিটার্স ঠিকঠাক থাকে। কারোর হয়তো ওয়েট লসের জার্নিতে রয়েছে, সেখানেও আমরা তাকে অ্যাড করে দিতে পারি। অবশ্যই পরিমাণটা মেনটেন করতে হবে বা পোর্শন সাইজটা মেনটেন করতে হবে সেখানে। আর মিলেটের যদি রেসিপিস বলো, সবার আগে আমি বলবো যে মিলেটের লাড্ডু বানানোটা খুবই ইজি, ওটা আমরা বানাতে পারি। সেটা ছোট বাচ্চাকেও দেয়া যেতে পারে, যারা স্কুল যাচ্ছে তাদের টিফিন হিসাবে যেতে পারে, বড়দেরও টিফিন হিসাবে যেতে পারে, বা সন্ধ্যাবেলায় কিছু খেতে ভালো লাগছে না, মিলেটের লাড্ডু খেতে পারে, বা আমরা বলতে পারি মিলেটের নাড়ু বা এনার্জি বল আমরা যেটাকে বলি, সেইভাবে মিলেটের বলসও হতে পারে। মিলেট দিয়ে আমরা খিচুড়ি বানাতে পারি, একটা ঝোল ঝোল খিচুড়িও হতে পারে, আবার একটা শুকনো শুকনো খিচুড়িও হতে পারে। সেটা দিয়ে আমরা চাইলে তার মধ্যে ভেজিটেবলস অ্যাড করতে পারি, আবার নাও পারি। সব থেকে তো এখন ফেমাস হয়ে গেছে চিলা, ইজিলি গ্রাইন্ড করলাম মিক্সিতে কিছু একটা, আমার তার মধ্যে আমার প্রোটিন সোর্সও থাকলো, পালসেস দিলাম, আমি কিছু ভেজিসও অ্যাড করতে পারি, আবার মিলেটসও অ্যাড করতে পারি, সব দিয়ে একটা মিক্সড একটা চিলা তৈরি হয়ে গেল। আবার সেই পার্টিকুলার চিলাটা বানিয়েই আমরা সেটাকে একটা র্যাপ বানিয়ে দিয়ে, আমরা যেরকম এগ রোল খাই তার মধ্যে আমরা ভেজ অ্যাড করে সেটাকেও একটা এগ রোলের মতন করে বানিয়ে দিতে পারি। তো মেন হচ্ছে যে আমি কোনটার রিপ্লেসমেন্টে ওটা দিচ্ছি আর কিভাবে বানাচ্ছি। আর সবসময় কি হয়, একটু ইন্টারেস্টিং ওয়েতে বানাতে হয়, তাহলে আমাদের ওই সাইকোলজি একটা কাজ করে। বাইরের এগ রোল খেতে পাচ্ছি না ম্যাম, খেতে বারণ করেছে, বাড়িতে তো বানিয়ে খেতে পারছি হেলদি অপশনস দিয়ে। তো ওটাই হচ্ছে ব্যাপার, যে হেলদি অপশনস গুলো আমরা কিভাবে ইনক্লুড করতে পারি রিপ্লেসমেন্ট করে। বিরিয়ানি খেতে পারছি না বাইরে, ম্যাম কমিয়ে দিয়েছে, বাড়িতে অল্প করে বানিয়ে খেতে পারি হেলদি ওয়েতে, তার মধ্যে আমি ঘি বাটার কম দেব, ওয়ান পট মিল হিসাবে যেতে পারে মিলেট। তো আই থিঙ্ক এটা ভালো, সবারই অল্প অল্প করে ইনক্লুড করে দেখা উচিত। কারণ আরেকটা জিনিস, যে যত ভালোই খাবার হোক না কেন, মানুষ ভাবে যে ভালো খাবার বেশি খেলে সেটা আমাদের জন্য খুবই ভালো, বাট তা নয়। ভালো খাবারটাও বেশি খেলে পয়জনাস হয়ে যেতে পারে, যেমন খারাপ খাবারটা আমরা যদি খাই। তো পরিমাণটা সবকিছুর আগে পরিমাণ পরিমাণ বুঝতে হবে, আমার বডির রিকোয়ারমেন্ট বুঝতে হবে, সেই বেসিসে আমি সবকিছু অ্যাড করতে পারবো। না বলে কিছু নেই, আমার ডিকশনারিতে না বলে কিছু নেই। আমি কতটা দিচ্ছি, আমার পেশেন্টের কি হেলথ ইস্যুস আছে সেই বেসিসে আমি দেবো। আমি কোনো একটা জিনিস তাকে রেগুলারও খাওয়াতে পারি, আবার হয়তো তার এই পার্টিকুলার কোনো ডিজিজ রয়েছে, সেই জন্য সেটা আমি উইকে একবার দেব, কি মানে 2 সপ্তাহে একবার দেব, সেক্ষেত্রে গিয়ে পরিমাণ মেনটেন করে দেবো, তাহলে সেও খুশি হলো যে আমার খাবারগুলো বন্ধ হলো না, আমি একটু তো খেতে পাচ্ছি। তো এই জিনিসটা পেশেন্টকে স্যাটিসফাই করা খুবই দরকার, পেশেন্টকে কাউন্সিলিং করাটা খুবই দরকার। কারণ কাউন্সিলিং এর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি, তার ফুড হ্যাবিট, তার ফ্যামিলিতে কি ট্র্যাডিশন চলছে, কি ইস্যুস চলছে ফুড রিলেটেড, সে কোনটা বানাতে পারছে কোনটা বানাতে পারছে না, এই জিনিসগুলো জানা যায়। তো আমি সবার আগে বলবো ডায়েট প্রেসক্রিপশন লেখার আগে আগে কাউন্সিলিং পার্টটা বেশি ভালো করে করার, তার সাথে একটা বন্ড ক্রিয়েট করার, যেখানে সে আমাকে ট্রাস্ট করে তার প্রবলেম গুলো বলতে পারে। ওই যে আমি বলেছিলাম পিরিয়ডের প্রবলেম, তো সে হয়তো ফার্স্টে ইগনোর করে গেছে, আমি বলবো না, মানে আমি টোটালি একটা আননোন পার্সন, তার জন্য অলরেডি তাকে এতগুলো কোশ্চেন করছি, সেখানে সে বলতে চাইছে না। তার সাথে যখন একটা আমার বন্ড ক্রিয়েট হবে, একটা ট্রাস্ট বিল্ড করতে পারবো, তাকে আমি সেই ভরসাটা দিতে পারবো, সে তখন আস্তে আস্তে বলবে। এরকম আমার সাথে হয়েছে, তারা বলছে যে আমার আরো না এই প্রবলেম গুলো হয়, এটা কি আমি কিওর করতে পারি, বা এটা কি আমাকে হেল্প করতে পারবেন আপনি এই বেসিসে, বা কি করলে বেটার হয়, আপনি কি আমাকে কিছু বলতে পারবেন। তো এই জিনিসটা একটা হয়, তো সেই জন্য একটা ভালো বন্ড ক্রিয়েট করা আগে দরকার আমার মনে হয়, এটাই। একদম। ঘুরে ফিরে সেই মেন্টাল হেলথের ব্যাপারে আমরা চলে আসি। মানে কোথাও গিয়ে পেশেন্টকে আমরা পেশেন্ট না মনে করে যদি একটু আমরা বন্ধু হতে পারি, সহযাত্রী হতে পারি, সমব্যথী হতে পারি, তাহলে হয়তো কোথাও গিয়ে সেটাও কিন্তু আমাদের একটা কাউন্সিলিং এরই পার্টই চলে যায়। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে যদি একটু বুঝতে চেষ্টা করি, এবং সেই জায়গা থেকে প্রফেশনাল তো আমরা সবাই, তবুও সেই জায়গা থেকে কেয়ার করার ব্যাপারটা চলে আসে, যত্ন করা, যত্ন করে যদি তাকে আমরা ভালো রাখতে পারি, আমার মনে হয় সেই জায়গা থেকে মেন্টাল কানেকশনটা অনেকটা বেশি বাড়ে। এবং মানুষের যদি মেন্টাল হেলথ আমরা ভালো রাখতে পারি, তাহলে অটোমেটিক্যালি দেখা যাবে সে যে প্রবলেম বা যে ফিজিক্যাল প্রবলেম গুলো নিয়ে আমাদের কাছে এসেছিল, সেটা অলরেডি কিওর হয়ে যাচ্ছে।
তো এই জায়গাগুলো একটা অনেক বড় ভূমিকা নেয়। তো সেই জন্যই নিউট্রিশন মান্থের ক্ষেত্রে এত সুন্দর জিনিসগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের কাছে তুলে ধরেছেন, এবং এই প্রত্যেকটা বিষয় নিয়ে সারা মাস জুড়ে কর্মসূচি জারি থাকবে। আমরাও চেষ্টা করবো যতটা পারবো অ্যাওয়ারনেস দেওয়ার, কারণ অ্যাওয়ারনেসটা নলেজ গেইন করাটা খুব জরুরি। মানে এই যে ডেপথটা অনেকটা ভাস্ট, এটা বলা মানুষকে এবং সেই জায়গা থেকে বোঝানোর বিষয়টাই অনেক বড়। মানে এই যে ডায়েট কথাটা, নিউট্রিশন কথাটা শুনলে ও তো এই বন্ধ করে দেবে, ও তো খাবার বন্ধ করে দেবে, এই ব্যাপারটা নয়। জিনিসটা অনেকটা বড়, এবং প্রতিটা পেশেন্ট, ওই জন্যই বলা হয় প্রতিটা মানুষ আলাদা, তাদের খাবার প্যাটার্ন গুলো আলাদা, বয়স আলাদা, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো আলাদা। আর আমরা সেই টেস্ট নিয়ে শুরু করেছিলাম, আবারও সেই প্যারামিটারতে চলে আসছি। প্রত্যেকের বডিতে প্যারামিটার্স গুলো আলাদা হবে, ফিজিক্যাল প্যারামিটার্স গুলো আলাদা হবে, বায়োকেমিক্যাল গুলো আলাদা হবে, ক্লিনিক্যাল গুলো আলাদা হবে, এবং আলটিমেটলি ডায়েটারি প্র্যাকটিসেস গুলো আলাদা হবে। সেইটা নিয়েই আমাদের এবিসিডি মেথড, এবং সেটা বজায় রেখেই আমরা কাজটা করি এবং সেটাই চেষ্টা করি। তো একদম আমরা শেষের দিকেই চলে এসেছি। লাস্ট যে পয়েন্টটা ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা আমাদের বলেছে, যে অল ওভার পুরো বিষয়টার পরেও যেটা রয়ে যায় সেটা হচ্ছে মাস কমিউনিকেশন, অর্থাৎ মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটিস। কারণ আমরা যে জিনিসগুলো বললাম, ভাবলাম, মনে মনে একটা বিচার করা হলো বা সেটাকে পেন্ট্রু করলাম, তারপরে কি হবে? কারণ আমাদের ইন্ডিয়ান পপুলেশন এতটা বেশি, এবং সেই জায়গায় এবং দেখা যায় প্রত্যেক বছর কিছু শিশু মৃত্যুর হার বেশ বেশি। এখানে অনেক 5 বছরের নিচের বাচ্চারা মারা যায় বিভিন্ন ক্রনিক ডিজিজে, প্লাস অপুষ্টিজনিত কারণে অনেক বাচ্চা কেন বিভিন্ন মানুষও অনেক সময় মারা যাচ্ছে। তো সেই নিউট্রিশনটা যেন তাদের কাছে ঠিকঠাক ভাবে পৌঁছায়। এবার পৌঁছাবে কি করে? সেটাই হচ্ছে এই মিডিয়া, এই প্ল্যাটফর্ম। কিছুটা আমরা ডিজিটালি পৌঁছে দেব, কিছুটা হচ্ছে মাস কমিউনিকেশন। আমরা যত কমিউনিকেট করব মানুষদের সাথে, বিভিন্ন মানুষের তাদের অ্যাক্টিভিটিস গুলোকে চেঞ্জ করার চেষ্টা করবো, এবং পুরোটাই সবকিছুর মাধ্যমে করতে পারি। যেমন কিছু কিছু জিনিস এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা বলেছে, কিছু অ্যাক্টিভিটিস এর কথা বলেছেন, যেটা প্রথমে হতে পারে সাইকেল র্যালি। এটা আমরা বাচ্চাদের দিয়ে করতে পারি বা স্কুল লেভেলে প্র্যাকটিস করতে পারি। যেমন আমরা যখন এনভায়রনমেন্ট, যখন পলিউশনের এত কথা ওঠে, তারপরে ধরো বিশ্ব পরিবেশ দিবস যখন আসে, তখন আমাদের কিন্তু র্যালি হয়, স্কুল, অনেক স্কুল থেকে হয়, বা প্রভাত ফেরি হয়। তো এগুলোই ইন্ডিয়ান গভর্নমেন্ট এবারে জোর দিয়েছে যে নিউট্রিশন মান্থকে আমরা আরো বেশি করে উদযাপন করব। সাইকেল যে র্যালি তার মাধ্যমে করতে পারি, প্রভাত ফেরির মাধ্যমে করতে পারি, বা প্লেন ওয়াকিং যেটা আমরা হেঁটে যাচ্ছি। এই যে আমাদের প্রতিবাদের ভাষা, প্রতিবাদের ভাষাটা সবসময় কিন্তু ফিজিক্যালি হওয়া দরকার। আমরা কতটা কাকে বললাম, কাকে কিভাবে বললাম, তার থেকে বড় কথা ফিজিক্যালি, ফিজিক্যালি যত কাজটা করবো সেই জিনিসটা আরো বেশি এনহ্যান্স করবে। তো এই জায়গা থেকে কিছু জিনিস চলে আসে, স্পোর্টস এর কোটাতে এগুলো চলে যায়। এছাড়া স্পোর্টস ডেও অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভলি ওটাতে স্পন্সর করতে পারি। মানে স্পোর্টস এর কিছু যদি করা যায়, কোনো একটা খেলা দিয়ে বা গেমস এর থ্রু, হয়তো আমরা সেই জায়গা থেকে পুরস্কার হিসাবে ট্রি প্ল্যান্টেশনের কথা বলতে পারি। যে যেমন আমার স্কুলেও হয়, যে যখন পরিচ্ছন্নতা অভিযান যখন হয়, সেই জায়গা থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়, তাদের প্রত্যেকের গাছের চারা তুলে দেওয়া। মানে সেই ক্লাস কি পেলো পুরস্কার হিসাবে, একটি গাছ পেলো। শুধু গাছ পেলো না, একটা মহিরুহ পেলো, মানে যেটা পরবর্তী ক্ষেত্রে তাদেরই, আমাদের জীবনকেই কিন্তু ভালো রাখবে, বেটার রাখবে। তো এই জায়গাগুলো আমরা করতে পারি, এবং এইখানেই কিছু কিছু আরো উদ্যোগের কথা লেখা হয়েছে, যেটা হচ্ছে ইমিউনাইজেশন ক্যাম্প। আমরা সবাই জানি WHO রেকমেন্ডেড কিছু আমাদের ভ্যাকসিনেশন রয়েছে, যেটা একদম ছোট বয়সের বাচ্চা থেকে মোটামুটি 16 বছর অব্দি চলে। তারপর ডিজিজ জনিত কারণে কিছু আমাদের নিতে হয়েছে, যেমন কোভিড ভ্যাকসিনেশন আমরা অনেকে নিয়েছি। কিছুদিন আগে স্কুলে চালু হয়েছিল মামস রুবেলা, যে MMR ভ্যাকসিনটা অনেক বাচ্চাদের দেওয়া হয়েছে। খুব অবাক করা ব্যাপার, এগুলো চলে আসছে কথা বলতে বলতে, যে অনেক বাচ্চার মায়েরা কিন্তু বলছে না, নিতে হবে না, মানে স্কুল থেকে দেওয়া হচ্ছে, ফ্রিতে দেওয়া হচ্ছে, তাই ওটা ভালো না। এরকম কিন্তু অনেক থাকে। এই যে IF এর ট্যাবলেট, এটাও কিন্তু ফ্রিতে দেওয়া হয়। কি মানে এই যে সবসময় খারাপ জিনিস সেটা নয়। তো এগুলো পুরোটা ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রজেক্ট, এবং সেটাই আমরা চেষ্টা করছি যতটা পরিমাণ ইমপ্লিমেন্টেশন করা যায়। এবং সেই জায়গা থেকে একটা বড় কথা বলা হয়েছে, সেটা হচ্ছে অন্নপ্রাশন দিবস। অর্থাৎ অন্নপ্রাশন দিবস, এই জিনিসটা নিয়ে আমি কথা বলতাম। অর্থাৎ অন্নপ্রাশন কেন হয়, জেনারেলি মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে আমরা দেখতে পাই 6 বা 7 মাসের মধ্যে আমরা অন্নপ্রাশনটা দিয়ে থাকি। তো আলটিমেটলি সেই কমপ্লিমেন্টারি ফিডিং এ চলে আসবো। তো অন্নপ্রাশন কেন হয়, কেন বা 6 থেকে 7 মাস পরে উইনিং আমরা শুরু করি, মানে বদলি খাবার আর কি শুরু করি, সেইটা একটু তুমি আমাদের বলে দাও।
কারণ এইগুলো হেলথ মনিটরিং এর মধ্যেই পড়ে গেছে, এবং এটা শুধু যে ভিলেজ এরিয়াতে রয়েছে তা নয়, আরবান এরিয়াতেও এটা পুরোপুরি ভাবে ছড়ানো হয়েছে। এবং নিউট্রিশন মান্থের দৌলতে আমরা আরো এটার আগামী দিনে ইমপ্লিমেন্টেশনটা দেখতে পাবো, সারা মাস জুড়েই দেখতে পাবো। নিউট্রিশন ডে গুলোকে পালন করা, যেমন হচ্ছে আমরা সবাই জানি বিশ্ব পরিবেশ দিবস কবে, কিন্তু বিশ্ব খাদ্য দিবস কবে সেটা অনেকেই জানে না, 16ই অক্টোবর। তো এই জায়গাগুলোকে যদি আমরা একটু ছেলে মেয়েদের মধ্যে অ্যাওয়ারনেস গেইন করতে পারি, তাহলেও কিন্তু আমরা অনেকটা মানে পাই, যে তারাও একটু অ্যাওয়ার হবে যে এরকম একটা দিবস আছে, তো দিবস মানে নিশ্চয়ই তার কোনো একটা মাহাত্ম্য আছে। তো কারণ প্রত্যেক বছর প্রচুর খাবার নষ্ট করি আমরা, তো খাবার নষ্টের জন্য কিন্তু একটা অনেক বড় হাহাকার দেখা দিতে পারে, কারণ এখন ওয়ার্ল্ড এর পপুলেশন এত বেড়ে গেছে, বিশেষ করে ইন্ডিয়ারই পপুলেশন। তো খাদ্য, অন্ন, বস্ত্র, যে বাসস্থান, যেটা আমাদের মেন 3টে ক্যাটেগরি, তো সেটাই যদি শেষ হয়ে যায় তাহলে আমরা কিন্তু আর বাঁচতেই পারবো না। তো সেই জায়গা থেকে অন্নপ্রাশনটাই আমাদের প্রথম জীবনে প্রথম খাবার হিসাবে শুরু হয় ব্রেস্ট ফিডিং এর পরে। তো ওইটা একটু বলে দাও আমাদের ইম্পর্টেন্সটা কি অন্নপ্রাশনের, এবং 0 to 6 months এর পরে, মানে 7 months বা 6 months এর পর থেকে অন্নপ্রাশন আমরা চালু করি, এটা কেন, এইটা একটু তুমি আমাদের বলে দাও, তাহলে কমপ্লিমেন্টারি ফিডিং এর কথাটা একটু আলোচনা হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা সেই কমপ্লিমেন্টারি ফিডিং এ যেটা বুঝলাম বা জানানোর চেষ্টা করলাম সবাইকে, যে আমাদের রিকোয়ারমেন্ট বাড়ে। একটা বাচ্চা 6 থেকে 7 মাসের মধ্যে তাকে আমরা অন্নপ্রাশন দিই, তাকে ফার্স্ট যে ভাতটা হয় সেটা অবশ্যই একটা রিচুয়াল, শাস্ত্রে সেটা আছে, সেই রিচুয়াল হিসাবে চলে। কিন্তু এটার সায়েন্টিফিক দিক হচ্ছে এটা যে খুব লেটে যদি আমরা জিনিসটাকে স্টার্ট করি, অলরেডি সে বাচ্চাটার জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না তার মায়ের ব্রেস্ট মিল্ক। তো সেই জন্য ব্রেস্ট মিল্কটা যখন সাফিসিয়েন্ট হচ্ছে না, তাকে আমাকে বাইরে থেকে দিতেই হবে। হ্যালো শতরূপা, তো বাইরে থেকে যেহেতু তাকে দিতেই হবে, সেই জন্য আমরা স্টার্ট করি কি, হ্যাঁ 6 মাস বয়স, বাচ্চাটা অলরেডি বড় হচ্ছে, প্লাস তার ছোট ছোট দাঁতও দেখা দেয়। তো তাহলে আমরা ধরে নিই কি, বাঙালি বা যে কোনো স্টেটের লোকজন ধরে নেয় যে হ্যাঁ এবার তাহলেও একটু চেবাতে পারবে, যাই দিই না কেন চেবাতে পারবে। তো সেই জন্য ওই ছোট্ট ছোট দাঁত উঠে গেলে তাকে দেয়া হয়। শুরুতেই ভাতটা দেয়া হয়, কারণ জানি আমরা ভাতটা নরম জিনিস। তার সাথে সাথে আমরা তাকে দিতে পারি হচ্ছে সবজিগুলো দিতে পারি সেদ্ধ সেদ্ধ করে, তাকে আমরা ফল দিতে পারি। আবার অনেকে কি করে যে আমাদের যে বিস্কিট গুলো পাওয়া যায় সেই বিস্কিট গুলো জলে ভিজিয়ে দিয়ে দেয়। আই থিঙ্ক সেটা দেয়া উচিত না এই এজে, কারণ বিস্কিটে জানি যে আমরা কিছুই পাবো না সেইভাবে। কিন্তু যে কথাগুলো এখন বললাম, ভেজিটেবলস থেকে বা ফল থেকে সে নিউট্রিয়েন্টস গুলো পাবে, যেগুলো তার গ্রোথের জন্য খুব দরকার, ব্রেন ডেভেলপমেন্টের জন্য দরকার, বোন হেলথের জন্য দরকার, সেগুলো সে সেখান থেকে পাবে। অনেকে আবার কি করে যে বাচ্চার হয়তো টুইন বেবিজ হয়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটা দুটো বাচ্চারই মানে সাফিসিয়েন্ট হচ্ছে না, ব্রেস্ট মিল্কটা সাফিসিয়েন্ট হচ্ছে না, তো তাকে অগত্যা খাওয়াতেই হয় বাইরে থেকে, ডক্টর প্রেসক্রাইব করে দেন, কারণ হচ্ছে না। কিন্তু বাচ্চা দুটোকে তো বাঁচাতে হবে। আর মাকে আমরা কত, মানে একটা লেভেল পর তো মাও আর খেতে পারবে না, তাকে আমরা যতটা দিতে পারছি তার ডায়েট প্ল্যানটা বা ডায়েট প্রেসক্রিপশনটা সবকিছু ক্যালকুলেশন করে, তো সেটা তার জন্য, তার থেকেও বেশি যদি তাকে খেতে বলি সে তো খেতে পারবে না, সে ভমিট করে দেবে, সে অসুস্থ হয়ে পড়বে। তো সেই জন্য তখন ওটা আলাদা করে অ্যাড করতে হয়। কিন্তু আমাদের অন্নপ্রাশনটা আমার মনে হয় যে খুব ডিলে করা উচিত না। অনেকে দেখা যায় না ওই যে তিথি বা যোগ থাকে, সেইটা ধরার জন্য অনেকটা লেট করে ফেলে, তারপরে বলে যে না আগে ঠাকুরকে দেব তারপরে বাচ্চাকে খাওয়াবো, ঠাকুরের প্রসাদ হিসাবে বা ঠাকুরের একটা ব্লেসিং হিসাবে। তো সেখানে অনেকে দেখা যায় যে 9 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, 10 মাসও হয়ে গেছে। বা অনেকে ভাবে যে না আমার হয়তো বাচ্চাটার বাবা বাড়িতে থাকে না, বাইরে সে জব করে, সে আসবে, সে ছুটি পাচ্ছে না, এইসব পার্টিকুলার রিজনের জন্য না লেট হয়ে যায়। তো আমি সাজেস্ট করবো যে লেটটা না করা, কারণ অলরেডি তার ঘাটতি হতে থাকছে। কারণ মায়ের বুকের দুধ বা ব্রেস্ট মিল্কটা তার জন্য সাফিসিয়েন্ট না ওই এজের পর থেকে, কারণ তার রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ হতে থাকছে, কারণ সে ডেভেলপমেন্ট তার বাড়বে, তো সেই জন্য তার রিকোয়ারমেন্টও বাড়বে। তো সেই জন্য যতটা ফাস্ট পসিবল স্টার্ট করে দেয়া, অন্নপ্রাশনটা করিয়ে দেয়া। আর তার সাথে সাথে মায়ের ব্রেস্ট মিল্ক তো সে খাচ্ছেই, কিন্তু প্রত্যেকদিন একটা মিলে অন্তত ছোট্ট ছোট্ট করে কিছু দেয়া, ছোট্ট পোর্শনে এই নতুন ফুড গুলো তাকে চেনানো। প্লাস বাচ্চাটা তো বড় হয়েই গেছে, সে নিশ্চয়ই বসতে শিখে গেছে, আদারওয়াইজ সে সলিড ফুড বা কি করে খাবে, তার একটা ডাইজেশনেরও ব্যাপার আছে।
বা মায়ের বুকের দুধ ছাড়া অন্য খাবারগুলো খাওয়ারও তার একটা ডাইজেশনের ব্যাপার আছে, সেটা খেয়ে তার পটি ঠিকঠাক হচ্ছে কিনা সেইটারও একটা ব্যাপার আছে। তো এই ফ্যাক্টরস গুলো কাজ করে। আর তার থেকেও বড় কথা, এই ছোট্ট ছোট বাচ্চাদের যে এজ থেকে তারা বসতে শিখে যাচ্ছে, আমার মনে হয় অন্তত বাড়ির সবার সাথে বসে একটা মিল অন্তত তাকে খান। সে কিছুই খাবে না, সে নিজে ধরে হয়তো কিছুই খেতে পারছে না, বা আমরা একটা স্পুন দিয়ে একটা বাটি দিয়ে তাকে দিয়েছি, তার হয়তো অল্প করে একটু আলু সেদ্ধ তাকে দেয়া রয়েছে, সে হয়তো পুরোটাই ছড়াচ্ছে, কিন্তু তার একটা প্র্যাকটিস হচ্ছে যে সে বাড়ির সবার সাথে বসে খাচ্ছে। একটা বাড়ির টেবিলে বা মেঝেতে বসে বাড়ির সবার সাথে বসতে হয়, একসাথে খেতে হয়, সে একটা হ্যাবিট শিখছে ভালো। তো এই জিনিসগুলো অন্তত অন্তত একটা মিল অন্তত করানোই উচিত। তার সাথে তার ডেইলি রিকোয়ারমেন্ট কি আছে সেই বেস এখানেও একটা পার্ট রয়েছে, যে এই জন্যই ডক্টররা বা পেডিয়াট্রিশিয়ানরা খোঁজেন যে কাউন্সিলর কোথায় আছে, নিউট্রিশনিস্ট প্লাস কাউন্সিলর। কারণ এই এজ গ্রুপের বাচ্চাদের মায়েদেরকে কনভিন্স করা বা ফ্যামিলি মেম্বারদেরকে কনভিন্স করা খুব ডিফিকাল্ট। তো কাউন্সিলিং পার্টটা খুব দরকার হয়, তো সেই জন্য কাউন্সিলিংটা করতে হবে, তাদেরকে সঠিক নলেজটা দিতে হবে। ওই যে ছোট বাচ্চাদের, হ্যাঁ আমাকে মধু খাওয়াতে হবে, আমাকে জল খাওয়াতে হবে, হ্যাঁ কোনো বাচ্চার সেরকম প্রবলেম হয়েছে বা তার মা তাকে ব্রেস্ট মিল্ক দিতে পারছে না, সেক্ষেত্রে আমরা অন্য পদ্ধতিগুলো অ্যাপ্লাই করব, অবশ্যই আমাদের ডক্টরদের সাথে কনসাল্ট করে। কিন্তু নিজে পাকামো করে আমরা এই জিনিসগুলো অ্যাড করতে পারি না, এগুলো করা উচিত না, এতে তার বাচ্চারই ক্ষতি হবে। কারণ আমরা সবাই জানি যে কোলেস্ট্রল দরকার হয়, আর সেটা যখন আমি পাচ্ছি, ভগবান যখন সেই মানে ব্লেসিংটা দিয়েছে যে মায়ের থেকে পাচ্ছি, আমার মনে হয় পুরোটা নেওয়া উচিত। তারপরে ব্রেস্ট মিল্ক, ব্রেস্ট ফিডিং মায়েরা করাতে চায় না, ইয়াং জেনারেশনে ব্রেস্ট ফিডিং করাতে চাই না, আমার প্রবলেম হয়ে যাবে, আমার বডি দেখতে খারাপ হয়ে যাবে, আমার টাইম নেই, আমার হেক্টিক শিডিউল আছে। বাট কিছু তো একটা রিজন আছে, ওখান থেকে আমার বাচ্চার ইমিউনিটি বুস্ট আপ হবে, তো আমি কেন সেটা খাওয়াবো না? সব নিউট্রিয়েন্টস গুলো যেগুলো দরকার সেগুলো বাচ্চা পাবে। তো এই জিনিসগুলো তো একটু হলেও, ওই তো একটুখানি টাইম, হার্ডলি একটা বছর। এই যে আমার অনেকে আছে 2 বছর 3 বছর 4-5 বছর হয়ে গেছে, তাও সে বলছে বাচ্চার তো একটা নেশা আছে, ঘুমানোর সময় একটু লাগে। আমি বলে বলে মানে আমি ফেল হয়ে গেছি, এরকমও হয়েছে, অনেককে বলেছি যে এটা তো ঠিক না, এটা ম্যাল প্র্যাকটিস হয়ে যাচ্ছে তোমার জন্য। বাচ্চাটাকে তুমি এবার আস্তে আস্তে ছাড়াও, দরকার হলে আলাদা শোয়াও, মিডলে একটা বালিশ দিয়ে দাও, বা বাবার পাশে শোয়াও, এইভাবে তাকে এই জিনিসগুলো প্র্যাকটিস না করালে কি করে হবে? সেও তো বুঝবে, বাচ্চা তো হ্যাবিট তো মানে আমাদের রোজ করতে করতে গ্রো করে, তো সেইটা যদি আমি আমার বাচ্চাকে সেই প্র্যাকটিসটাই না করাই, সে তো কিছুই করলো না। তো আমরা তখন পরে বলে দিচ্ছি যে না আমার বাচ্চা তো করতে চায় না, কিন্তু দোষটা তো আমাদের অ্যাজ আ প্যারেন্টস, দোষটা বাড়ির লোকজনেরই হয় যে সে সেটা শেখাতে পারছে না। একদিন হচ্ছে না, দুদিন হচ্ছে না, 1 মাস হচ্ছে না, তারপরে থেকে তো হবে। তো এই জিনিসগুলো দরকার, এই জিনিসগুলো নিয়েও একটা অ্যাওয়ারনেস দরকার। আর এই যে যে এত প্রোগ্রাম গুলো হচ্ছে, আমার মনে হয় যে এই মান্থ ওয়াইজ না, সারা বছর ধরে কিছু না কিছু অ্যাক্টিভিটিস করা উচিত এই অ্যাওয়ারনেস গুলো জাগানোর জন্য। আর এই যে সবাই যে বলছে যে ফ্রিতে পেলে সেটা বাজে হতে পারে, যেমন মেডিকেশন হতে পারে, ভ্যাকসিনস হতে পারে, ফ্রিতে তো আমরা টক শো করছি, আমরা অ্যাওয়ারনেস দিচ্ছি, সেটা কি বাজে? সেটা তো বাজে না, সেটা তো মানুষ ভালোভাবেই নেবে যে আমরা অ্যাওয়ারনেস দিচ্ছি, নতুন কোনো জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। তো এইরকম আরো অনেকে করছে, অনেক এনজিওস আছে তারা রেগুলার বেসিসে কাজ করছে, ইভেন আমিও অনেক এনজিওর সাথে কাজ করে দেখেছি, তারা সত্যি মানে এই পেন পয়েন্ট গুলো নিয়ে, সোসাইটির পেন পয়েন্ট গুলো নিয়ে তারা খুব কাজ করে যাচ্ছে। তো তাদের কাছে সেই মানে জায়গাগুলো নেই বা ইনফরমেশন নেই যে কোথায় সত্যি দরকার। ইনফ্যাক্ট আমি আদিবাসীদের নিয়েও কাজ করে এসেছি। তো এই জায়গাগুলো যারা এই সোর্স গুলো দিতে পারবে, আমি দুটো নামও বলতে পারি, সহায়তা ফাউন্ডেশন, সবাই মোটামুটি চেনে, কোভিড এর টাইমে সবাই মোটামুটি ওখান থেকে ইন্টার্নশিপ করেছে, আমিও জয়েন করেছিলাম, আমি ক্যাম্পও করেছি, সত্যি খুব ভালো কাজ করে। আর কাজ করা বলে না, অ্যাজ আ প্রফেশনাল ওখান থেকে শেখারও অনেক কিছু আছে। মেজারমেন্টস আমরা অত ভালোভাবে আমাদের বিএসসি লেভেলে এমএসসি লেভেলে শিখতে পারি না, মেজারমেন্টস গুলো আমরা শিখতে পারবো, হাতে ধরে আমরা পেশেন্টকে দেখতে পারবো তার কোথায় কি প্রবলেম হচ্ছে, তার ফুল বডির আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট যেটা বলছি সেটা আমরা দেখতে পাচ্ছি, সেই সব জিনিসগুলো দেখতে পাচ্ছি, তারপরে আমরা একটা ভালো মেসেজ দিচ্ছি, সেইখানের মানুষজনকে আমরা জানাচ্ছি যে তোমরা এই জিনিসগুলো খাও, এইভাবে চলো,
এই যে স্যানিটেশন, আমাদের জল সংরক্ষণ করতে হবে, হাতটা ভালোভাবে ধুতে হবে। অনেকে তো এখনো আছে যে খাওয়ার আগে হাত ধোয় না। আমি স্পুন ইউজ করছি ঠিক আছে, খাওয়ার সময় স্টিল আমার হাতটা ধোয়া উচিত, আমার সেটা মনে হয়। আর সেই মানুষগুলো সেটা করে না। তো এই জিনিসগুলো করা উচিত। এই ছোট্ট ছোট্ট জিনিস আমাদেরকে অনেক মানে বেটার লাইফ দিতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় এই একটা মাস ধরে অ্যাক্টিভিটিস গুলো সবারই পার্টিসিপেট করা উচিত। আর স্কুল কলেজ যেখানে যা আছে, ছোট স্কুল বড় স্কুল, বাচ্চাদের বড়দের সবারই ছোট ছোট কিছু না কিছু অ্যাক্টিভিটিস রাখা উচিত। যে ন্যাশনাল নিউট্রিশন মান্থ জানেই না মানুষ কি জিনিস, শুধু আমরাই জানি যারা প্রফেশনাল আছি এখানে, বা হেলথ সেক্টরের লোকজন আছি, তারপরে যারা অঙ্গনবাড়ি আছে, এই সব জায়গাগুলোতে কিছু না কিছু অ্যাক্টিভিটিস রাখা। শুধু বাচ্চাদের নয়, বাচ্চার ফ্যামিলি মেম্বারসদেরকেও তার মধ্যে ইনভলভ করানো, একটা কুকিং কম্পিটিশন রাখা, পার্টিকুলার বলে দেয়া যে তোমরা এই জিনিসের উপরে কি কি করতে পারো, সেই জিনিসগুলোকে বলা। যে এই তোমাকে আমি ওটস দিলাম, ওটস নিয়ে এত হাই, ওটস দিয়ে তুমি কি কি হেলদি অপশনস বানিয়ে নিয়ে আসতে পারো, তোমার বাচ্চার জন্য কি কি টিফিন হতে পারে। সে তো ইউটিউবে ঘাটবে, ইউটিউবে এখন সব অ্যাভেলেবেল, সে 10-15টা ভিডিও দেখবে, সেখান থেকে সে সবকিছু একটা মার্চ করে নিয়ে সে একটা রেসিপি রেডি করবে। সেটাই তো আমাদের লাভ। প্রফেশনাল হিসাবে তো আমাদের মনে হয় সেখানেই আমরা অনেকটা এগিয়ে গেলাম। সে তো 10টা জিনিস দেখলো যে এতগুলো রেসিপি হতে পারে, তারপরে সে মনের মতো একটা রেসিপি বানালো, কিছু তো গেইন করলো। এবার ইউটিউবে কিছু না কিছু ইনফরমেশন ভালো থাকে, আমরা যদি অথেন্টিক জায়গা থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি অবশ্যই আমরা বেটার ইনফরমেশন পাবো। তো এটাই হচ্ছে ব্যাপার, যে জানানো। এই যে আমি ভিডিও গুলো শেয়ার করি, রেগুলার বেসিসে করি না, কিন্তু আমার মেন উদ্দেশ্য থাকে যে আমি যারা জানে না, ফেসবুক সবাই করে এখন, ইনস্টাগ্রাম সবাই করে, তারা যখন ভুলভাল রিলস গুলো দেখছে বা এন্টারটেনমেন্ট গুলো দেখছে, আমাদের এই রিলস গুলো দেখুক না, হেলথ রিলেটেড তারা তো অনেক কিছু জানতে পারছে। সাইন অ্যান্ড সিমটমস সবাই জানে না সবকিছু, সেটাও যদি আমরা জানাতে পারি। বাড়িতে একটা মানুষ অসুস্থ হয়েছে, তার তো মাথায় ক্লিক করবে না এই সাইন অ্যান্ড সিমটমস গুলো এটার রিজন হতে পারে, আমার হেল্পটা, ডক্টরের হেল্প এই মোমেন্টে লাগবে না আমি 10 দিন পরে গেলেও আমার মানুষটা ঠিক থাকবে, এই জিনিসগুলো জানবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াকে আমরা ভালোভাবে ইউজ করলে মানুষের কাছে পৌঁছাতে পারবো, অথেন্টিক সোর্স দেব, ইনফরমেশন দেব, অবশ্যই মানুষ সেটা গ্রহণ করবে। তো এটাই হচ্ছে ব্যাপার। মেসেজ একটাই যাওয়া উচিত, জানো, জানার কোনো শেষ হয় না, বয়স হয় না, জানো আর নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। আর যেখানে তোমার মনে হচ্ছে যে আমার ভুল হয়ে যাচ্ছে, আমি ডিফিকাল্টিস ফিল করছি, অবশ্যই কারো হেল্প নাও। গাইড অবশ্যই দরকার হয় পার্টিকুলার। আমরা যখন পড়াশোনা করেছি আমাদেরও গাইড দরকার হয়েছে, আদারওয়াইজ আমরা পারতাম না। ভুল সবারই হবে, ফল্ট সবারই থাকবে, সেটাকে কারেক্ট করে নিতে পারলে লাইফস্টাইল কারেকশন যেটাকে বলি, এই যে এতক্ষণ ধরে যেগুলো বললাম এটাই লাইফস্টাইল কারেকশন, মডিফিকেশন। তো এই জিনিসগুলোকে একটু একটু করে ইমপ্লিমেন্ট করলে সবাই সুস্থ থাকতে পারবে, এটাই হচ্ছে কথা। একদম, তুমি তো মেসেজটা দিয়েই দিয়েছো, যেটা আলটিমেটলি বলার উদ্দেশ্য ছিল, যেটা নিয়ে আমি প্রথম শুরু করেছিলাম যে টক শোটা। কেন করেছিলাম? এই অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্য। এবং সেই জায়গা থেকে যখন একটা কথোপকথন হয় দুজনের মধ্যে বা আরো বেশি জনের মধ্যে, সেই জিনিসটা আরো বেশি স্প্রেড করে সবার মধ্যে। যেমন এই বাচ্চাদের নিয়ে কিছু কথা বললেই খুব জিনিসটা সেন্সিটিভ, তো তো মায়েদের একটা এরকম চিন্তা ভাবনাই থেকে যায় যে আমার বাচ্চা, আমি বুঝবো না সে বেশি বুঝবে, এরকম একটা ব্যাপার থেকে যায়। তো আমি কোনো কিছুতে নাই জানতে পারি, আজকে যদি আমাকে একটা ইতিহাসের সাল জিজ্ঞাসা করে, বিশ্বাস করে আমি বলতে পারবো না, কারণ ওটা আমার সাবজেক্ট নয়। তো আমার এই না জানাটা আমার কোনো খামতি নয়, আমি ওটাতে এক্সপার্ট নই, তো আমি জানি না। আর এটা খুব স্বাভাবিক, এটা মেনে নেওয়াটা খুব জরুরি। আমি সত্যিই পারি না, আমার একদমই সাল থাকে না মনে। এবং এবং যখন এনভায়রনমেন্ট সায়েন্সের, যখন এই যে আমরা এনভায়রনমেন্ট ফ্যাক্টরস এর কথা বললাম, এখানে কিন্তু প্রচুর সাল আছে, প্রচুর ডেটস আছে। এই যে কটা লোক জানে যে বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর, আজকে আমি জানি বলে বলে দিচ্ছি। আমি যদি না জানতাম তাহলে আমি বলতে পারতাম? তো এটা তো নলেজ গেন করা, সারাটা জীবন আমাদের কম পড়ে যায় নলেজ গেন করার জন্য। তো এই জিনিসগুলো নেওয়া, আমি কোথাও একটু কমতি আছে আমার মধ্যে, কোথাও খামতি আছে, সেটা ভুল নয়। বরং আমি আগামী দিনে কি করতে পারি, গাইডের থেকে কি নিতে পারি। যেমন তুমি বললে যে আমরা তো আজকে একদিনে সব জেনে যাইনি, আজকে দীর্ঘ, আমি নিজে 5 বছর প্র্যাকটিস করছি, তার আগে আমরা অলরেডি 6-7 বছর শুধু পড়াশোনাই করেছি। তো সেই সময়টা আমাদের দিতে হয়েছে, সেই পেশেন্সটা লেগেছে, প্র্যাকটিসের এতগুলো বছর রয়েছে। কারণ থিওরি আর প্র্যাকটিক্যাল তো টোটালি আলাদা জিনিস। যখন আমরা কমিউনিটিতে কাজ করতে যাই, এই যে ন্যাশনাল নিউট্রিশন মান্থ, অর্থাৎ পুরোটা কমিউনিটি জুড়ে মানুষকে নিয়ে কথা হবে। তো কমিউনিটিতে যে সহায়তার কথা বললে,
সমস্ত জায়গাতেই যে কোনো এনজিও যারা মানুষকে নিয়ে কাজ করে, কমিউনিটি কাজ করে, অনেক ধরনের মিসকনসেপশন থাকে, সেইগুলো থেকে বের করে আনাই তো চ্যালেঞ্জ। তবেই তো আমরা একটা নতুন ভারত বা নতুন আমরা দেশ দেখবো, তাই না? তো আলটিমেটলি আমাদের এই যে একটা সময় পোলিও যখন হতো, কেউ ভাবতে পারেনি যে ভারত পোলিও মুক্ত দেশ হবে, কিন্তু আজকে দেখো ভ্যাকসিনেশনের জন্যই কিন্তু ভারত পোলিও মুক্ত দেশ হয়েছে। তো আমরা সেটাও অঙ্গীকার করতে পারি যে নিউট্রিশন মান্থের উপলক্ষে বা এই অ্যাওয়ারনেস গুলো দেওয়ার সাথে সাথে অল্প অল্প করে এক একদিন অল্প অল্প করে যদি আমরা দিই, দিনের শেষে বা বছরের শেষেও দেখা যেতে পারে যে অনেকটা নলেজ গেইন হয়েছে। তো এইভাবে হয়তো কোনো একটা দিন আমরা অপুষ্টিকে দূর করতে পারবো ভারত থেকে, এটাই আমাদের আশা এবং চেষ্টা থাকবে আগামী দিন। তো একদমই আমরা শেষ করে ফেলেছি অলরেডি আমাদের সেশনটা। তো তো তোমাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে তোমরা মেসেজটা আমাদের মধ্যে দিলে। এই যে বার্তাটা পৌঁছানো খুব দরকার। অনেক মানুষ আমাকে বলে যে তোমার শো দেখি কিন্তু সবটা হয়তো সেভাবে কমপ্লিট হয় না, পরে দেখুন রেকর্ডে দেখুন, কারণ আমার সবসময় থাকবে, সমস্ত জায়গায় শেয়ার করা থাকে, একদম থাকবে, ডিলিটেড হবে না, সবসময় দেখতে পাবেন। তো ইউটিউবেও দেওয়া থাকে, আমার যে ইউটিউব চ্যানেল আছে এখানেও সেখানেও দেওয়া থাকে, তো চাইলে গল্পের মতো করে শুনতেই পারেন। ক্ষতি তো কিছু হবে না। আমরা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টার অনেক গল্প শুনে থাকি, অনেকেই শোনে কিন্তু। তো আমরা একটু চাইলেই মাঝে সাঝে 30 মিনিট করে বা 15 মিনিট করেও কিন্তু শুনতে পারি, সবটাই কিন্তু আমাদের কাজে লেগে যাবে। তো তুমি যেটা বললে সব ফ্রি জিনিস, সব বিনামূল্যে কিন্তু খুব একটা খারাপ হয় না আমাদের জীবন। তো আমরা শেষ করব একদম। তো সবার তরফ থেকে, আমার তরফ থেকেও তোমাকে অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য, কারণ টাইম ইজ মানি, আমরা সবাই জানি সময়টাই অনেক বড় ব্যাপার। নিজেকে সময় দেওয়া, মানুষদের জন্য সময় দেওয়া, এবং আলটিমেটলি আমরা যে কাজ করছি তাদের প্রতি ডেডিকেট হওয়া এবং সেই সময়টা দেওয়া, এটাই তো অনেক বড় ব্যাপার। তো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আশা করবো আমরা তোমাকে পাশে পাবো। আর একদম একদম, আর আগামী দিনেও আমরা তোমাকে রাখবো। মানুষকে অ্যাওয়ারনেস দিতে পারি। তো আর তোমার সাথে তো আমার কাজই করা হয়নি সেভাবে, সেই কিউরেন্টার থেকে স্টার্ট, তো ফাইনালি একটা অপশন আমরা পেয়েছি কাজ করার, তো প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে। করতেই হবে। আর সবার জ্ঞাতার্থে আরেকটা কথা একটু জানিয়ে দিই, এই কয়েকটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা নতুন অফিসিয়াল চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, যেটা সারা সেপ্টেম্বর মাস জুড়েই কর্মসূচিটা চলবে। পুষ্টি টক ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতবর্ষের পুষ্টি সাহায্যার্থে অপুষ্টি দূরীকরণে আমরা কিছু কর্মসূচি নিয়েছি, আগামী দিনে নেব। তো আজকে 31st দিয়ে এটা আমি শুরু করলাম, আমার টক শোটা দিয়ে অনেকেই ইন্টারেস্টেড হয়েছেন, তো তারাও দেখতে পাবেন আগামী দিনে। তো ইচ্ছা আছে কোনো ওয়েবিনার করার, যেখানে সবাই জয়েন করতে পারবে। যেটা অস্মিতা বললো যে এটা কিন্তু পার্টিকুলারলি আমাদের যে ফ্যাকাল্টি তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমি যেটা সবসময় চেয়েছি যে একদম গ্রাসরুট লেভেল থেকে কাজ করতে, যারা এই নিউট্রিশন মান্থ জিনিসটাই বোঝে না তারাও জয়েন করুন, কারণ আলটিমেটলি এটা আমাদের প্রত্যেকের ভালো থাকা, ওয়েলবিং এর জন্য, হেলদি লাইফস্টাইলের জন্য ভীষণভাবে হেল্প করবে। এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করছি, আমরা 3-4 জন আছি, শতরূপা কমেন্ট করেছে, শতরূপা আছে, আমি আছি, অস্মিতা আছে, অঙ্কিতা আছে, সবাই আছি আমরা, অভিজিৎ আছে, অভিজিৎ এখন নেই তো, ও আছে, সকলেই আমরা চেষ্টা করছি আমরা ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্টরা মিলে কিছু একটা করার। এবং অবশ্যই সেটাও বিনামূল্যে হবে, কারণ সেপ্টেম্বর মান্থ আমাদের রাষ্ট্রীয় পোষণ মাস, যেটার কারণে আমাদের এই কর্মসূচি নেওয়া। এবং সেটা আমি বলবো সবাই প্লিজ জয়েন হবেন। কিছু তো প্রোগ্রাম থাকবেই, কর্মসূচি থাকবে, এবং কিছু কিছু এক্সাইটিং অফার্সও থাকবে। আর আমরা কিছু নতুন কর্মসূচির কথা ভেবেছি নিউট্রিশন মান্থে জুড়ে, সেগুলো আস্তে আস্তে আমি এই সামনের মাসে সবাইকে জানাতে থাকবো। আর লাস্টলি যেটা আমি বলেছিলাম যে সেপ্টেম্বর মাস জুড়ে একটা অফার থাকবে ডায়েট প্ল্যান মেকিং, যারা ডায়েট চ্যাটে আসবেন, যারা আমাদের এই প্ল্যান এন্ড প্রোগ্রামটার মধ্যে থাকবেন, কারণ অনেকেই আছেন যারা অলরেডি আমাদের আন্ডারে আছেন, অস্মিতা যারা পেশেন্ট আছে বা আমার যারা আমার গাইডেন্সে যারা রয়েছেন, আমাদের দুজনের তরফ থেকেই কিন্তু শুধু সেপ্টেম্বর মাস জুড়ে কিছু অফার্স থাকবে ডায়েট প্ল্যানের জন্য। আর আজকে যারা জয়েন করেছেন তাদের জন্য কিছু অফার্স থাকবে। তো সেটাতে অবশ্যই অফার তো থাকবেই, আর অফও থাকবে। যারা যেভাবে করেছেন সেটার পরেও অফ পেয়ে যাবেন। আর তার জন্য আমাকে বা অস্মিতাকে যে কেউ কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করার পর আমরা প্রসিডিওর বলে দেবো। আশা করি আমাদের সাথে আপনারা থাকবেন। আর আলটিমেটলি লাস্টলি যেটা, সেটা হচ্ছে অস্মিতার কন্ট্যাক্ট ডিটেলস, যারা আলাদা করে পার্সোনালি ওর চেম্বারে বা ওকে অনলাইন কনসালটেশন করতে চাইছেন, বা অস্মিতা যে এলাকাতে কাজ করে সেই এলাকার মানুষরা যারা জয়েন করবেন, তারা
কারণ অস্মিতা নিজেও তুমি অনেক আমি দেখেছি তোমার কিছু কর্মসূচি, কারণ তুমি নিজে অনেক স্কুলে গিয়ে কাজ করেছো। সেই জায়গাটা আমার খুব ভালো লাগার বিষয়, কারণ সব সময় শুরুই করতে হয় একদম গ্রাসরুট লেভেল থেকে। তো আমরা যদি ছোট ছোট করে ছোট বাচ্চাদের শেখাতে পারি, তাহলেই কিন্তু আমরা একটা নিয়ার ফিউচারে ভালো, যেটা আমাদের মূল বক্তব্য, পুষ্টি টক ইন্ডিয়া, অর্থাৎ আমরা একটা পুষ্টির ভারতবর্ষ দেখতে পাবো। তো অস্মিতা, তোমার কন্ট্যাক্ট ডিটেলসটা একটু তুমি দিয়ে দাও, তোমার সাথে যারা কন্ট্যাক্ট করবে কিভাবে, এবং তোমার প্ল্যানটা তুমি কিভাবে সাজিয়েছো সেপ্টেম্বর মাসে তোমার অফারটা তুমি পরে তাদের সাথে ডিসকাস করে দিও। আচ্ছা, ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড। আমি ফোন নাম্বারটা দিয়ে রাখলাম, তোমরা নোট করতে পারো। আর আমাকে সবাই ফেসবুকে এমনিই পেয়ে যাবে, ডায়েটিশিয়ান অস্মিতা বিশ্বাস হিসাবে। পেজও আছে আমার, অস্মিতা হেলথ কেয়ার হিসাবে। তো পেয়ে যাবে, আমাকে ওখানেও পিং করতে পারো, ডিএম করতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে তো অফার্স এর ব্যাপারে, অফ কি কি থাকবে, প্লাস যে প্রোগ্রামটা চলবে এই অফারের ডায়েট স্ট্র্যাটেজিস কি কি থাকবে, সেই সবকিছু নিয়েই গাইড করে দেবো, বলে দেবো ইন ডিটেলে, প্রবলেম কিছু হবে না। আর মেন ব্যাপার যেটা আজকের আমাদের এই টক শোটা করার বা একটা আলোচনা করার বা একটা ফ্রেন্ডলি আড্ডা বলতে পারি, প্রপার একটা নিউট্রিশন নিয়ে আলোচনা করে মানুষকে জানানো যে সবাই আজকে থেকে নিজের লাইফে এইখান থেকে 1%ও যদি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো, যে মেসেজ গুলো দেওয়ার চেষ্টা করলাম তার 1%ও যদি ইমপ্লিমেন্ট করতে পারো, মানে আমাদের দুজনের এই টক শোটা বা এই এতটা সময় ধরে এত কিছু নিয়ে আলোচনা করাটা সার্থক হয়ে যাবে। তো সবাই এটুকু চেষ্টা করো, এটাই হবে আমাদের দুজনের জন্য রিওয়ার্ডস। আর কাল থেকে নিউট্রিশন মান্থ শুরু হবে, অনেক কিছু আমরা বলেছি। তো নিজের লাইফে বা নিজের ফ্যামিলিতে জিনিসগুলো একটু করার চেষ্টা করো, বা কেউ যদি চাও আমাদের সাথে যোগ হয়ে অ্যাক্টিভিটিস গুলোতে পার্টিসিপেট করতে, সেটা হতে পারে যে তোমার কিচেন গার্ডেনটা তুমি কি করে করবে, আমাদেরকে বলতেই পারো, আমরা সেভাবে গাইড করে দেবো যে এইভাবে তুমি করো, কিচেন গার্ডেন রেডি হয়ে যাবে। দেন সেটা ছবি তোলো বা সেটা ছোট ছোট ক্লিপ নাও, ক্লিপ নিয়ে বলো যে আমি এই জিনিসটা করেছি, আমাদের দরকার, ন্যাশনাল নিউট্রিশন মান্থ আমরা সেলিব্রেট করছি। আমাদের সব সময় টার্গেট সাধারণ মানুষ, কখনোই আমাদের টার্গেট নয় যে আমরা আমাদের ফ্যাটার্নিটির লোকজনকে সবকিছু বোঝাবো, কারণ আমরা জানি যে কোথা থেকে আমরা ইনফরমেশন গুলো পেতে পারি, আর আমরা সেটা নিয়ে পড়াশোনা করছি। কিন্তু সাধারণ মানুষ জানেই না, গ্রাসরুট লেভেলের মানুষজন জানেই না যে কোথা থেকে তারা ইনফরমেশন পেতে পারে। আর এই দিনগুলো হয়, এই দিনগুলো সেলিব্রেট করতে হয়, আর সেলিব্রেট করার কি নিয়ম আছে, কিভাবে করতে পারি। তো সব সময় আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে সাধারণ মানুষ, তাদের জন্যই আমরা প্রতিনিয়ত আমাদের এই এত ভিডিওস তৈরি করা, এত ব্লগিং করা, এত লেখালেখি, এত টক শো অ্যারেঞ্জ করা, যাতে মানুষ জানে সে, আর মানুষ সেটা জেনে যেন ইমপ্লিমেন্ট করে। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট, যারা যারা এখানে আছো, আজকে প্রেজেন্ট আছো বা পরে আমাদের এই লাইভ টক শোটা দেখবে ফেসবুকে বা ইউটিউবে, গোটা মাস জুড়ে কিছু না কিছু করার চেষ্টা করো, আমাদেরকে ট্যাগ করে দিও যে আমরা এই জিনিসটা বানিয়েছি, তোমাদের থ্রুতে ইন্সপায়ার্ড হয়ে আমরা বানিয়েছি, আমরা সেলিব্রেট করেছি, আমরা সত্যি আরো খুশি হব। প্লাস আমাদের ফ্র্যাটার্নিটি সবাই খুশি হবে যে মানুষ এগিয়ে আসছে, মানুষ এগুলো নিয়ে ইন্টারেস্টেড হচ্ছে। তো এটুকুই বলার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা ভালো নেই বা সুস্থ নেই, কিভাবে ভালো থাকতে পারো, সুস্থ থাকতে পারো, সেটা জানার চেষ্টা করো। আর প্রপার হেল্প নাও, প্রফেশনালদের কাছ থেকে হেল্প নেওয়াতে কোনো অসুবিধা নেই, তোমার ওটা একটা বড় ইনভেস্টমেন্ট। আমরা যেরকম সারা জীবন পড়াশোনা ইনভেস্টমেন্ট করি, বা একটা বাড়ি কিনতে ইনভেস্টমেন্ট করি, একটা গাড়ি কিনতে ইনভেস্টমেন্ট করি, হেলথটাও একটা অনেক বড় ইনভেস্টমেন্টের জায়গা। শরীরটা ভালো থাকলেই সবকিছু জিনিস নিয়ে আমরা হ্যাপি থাকতে পারবো। বাট আমার যদি শরীরে আমার হাজার একটা রোগ থাকে, আমার ডায়াবেটিস থাকে, আমার থাইরয়েড লেভেল বেশি থাকে, কোলেস্টেরলও বেশি থাকে, আমার সামনে যদি সব মন্ডা মিঠাই দিয়ে দেয়, বা আমি একটা বিয়ে বাড়িতে গেছি বা আমার রিলেটিভের একটা অনুষ্ঠান হচ্ছে, আমি সেখানে কিছু খেতে পারলাম না, সেটা কত বড় কষ্টের হতে পারে। যে বাকির সবাই সেখানে এনজয় করছে ফ্যামিলির, আমি করতে পারছি না, আমার খাওয়াটা কমে যাচ্ছে। এমনও অনেক আছে তারা আলাদা করে খাবার ক্যারি করে অনুষ্ঠান বাড়িতে গিয়ে, হয় খাচ্ছে না সেখানে কিছু, বা আলাদা করে খাবার ক্যারি করছে। তো
তো এটাই হচ্ছে ব্যাপার, আগে নিজেকে সুস্থ থাকা, আর বাকি জিনিসগুলো এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্রগুলো আমাদের সেকেন্ডারি হওয়া উচিত। নিজের ওপরে আগে ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তুমি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট নাও, স্কিনের ওপরে তুমি সেটাকে চর্চা করো, তার হেলথটাকে ঠিক রাখো। তোমার মেন্টাল হেলথের জন্য যদি তোমার একটা সেশন দরকার হয়, তুমি অবশ্যই নাও। বা একটা তোমার আর্ট থেরাপি নিতে হয়, সেটা তুমি অবশ্যই নাও, কারণ এটা দরকার। তুমি ওই পার্টিকুলার জিনিসটা থেকে তুমি বেরোতে পারবে, তোমার প্রবলেম থেকে তুমি বেরোতে পারবে। আর প্রবলেম থেকে বেরোতে পারলে বা সেটা সলিউশন পেলে কে না হ্যাপি হয়, কে না সেই জিনিসটাকে ফিল করতে পারে না আমি রিলিভড, আই এম হ্যাপি। এই জিনিসটা ফিল করা, সবকিছুর শেষে একটাই, যে আমি ভালো আছি। ভালো থাকাটা জরুরি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের পাশে থাকো। ইনফ্যাক্ট আমি এটাও বলবো যে তামান্নাদি হয়তো বলবে, তার আগে আমি এটা বলতে পারি যে তোমরা সাজেশনও দিতে পারো সাধারণ মানুষের কাছে। এটা থাকলো আমাদের অ্যাপ্রোচ, সাজেশন দিতে পারো যে তোমরা কোন টপিকে জানতে চাইছো, কোন টপিকে তোমরা সত্যিই জানতে চাইছো, নলেজ গেইন করতে চাইছো, সেগুলো নিয়ে আমরা তাহলে ইন ফিউচার আরো অনেক টক শো অ্যারেঞ্জ করতে পারবো তোমাদের জন্য। পাশে থাকাটাই মেন। সবাই পাশে থাকো, ভালো থাকো, এটাই। ওভার থ্যাংক টু ইউ ইউ। সো মাচ তোমাকে। কারণ আমি ওটা বলতামই, কারণ প্রত্যেক সময় বলে থাকি যে আরো আরো কিছু কোয়ারিজ আসুক, কোয়ারি আসলে তবে তো কাজ করার স্পৃহাটা আরো তৈরি হয়। আর তুমি যেটা বললে লাস্ট লাইনটা ধরেই বলি, প্রতিদিন নিজেকে বলবেন যে আমি ভালো আছি, আমার আশেপাশে একটা পজিটিভ অরা আছে। বিশ্বাস করুন, ইট ওয়ার্কস, মানে ভীষণ ভালোভাবে এটা কাজ করে। তো এই পজিটিভ অরাটাকে রাখা নিজের আশেপাশে, এবং নিজেকে ভালো রাখা, নিজেকে ভালোবাসা সব থেকে বেশি জরুরি। এবং এই যে হেলথের প্রতি নিজেকে একটা ইনভেস্ট করা, যেটা অস্মিতা বললো, সেটা করুন। আর আমাদের পাশে থাকুন, যদি কোনো রকমের সমস্যা হয় অলওয়েজ আমরা আছি, আমি তো আছি, থাকবো সেই জায়গা থেকে। তো অস্মিতাও থাকছে, আমাদের যে কোনো প্রবলেমে আমাদের পাশে, আপনাদের পাশে আমাদেরকে তো পাবেন। আর যেটা আলটিমেটলি বলার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আগামী দিনে আমরা আরো নতুন কিছু নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আলটিমেটলি মানুষকে সুস্থ রাখা, মানুষের জন্য কিছু করাই, কারণ কমন পিপল বা কমিউনিটি আমাদের মূল টার্গেট। আর আমার টক শোটা সেটাই উদ্দেশ্য, যে সবাই ভালো থাকুক, একটা সুস্থ লাইফস্টাইল সকলকে দেওয়ার। তো যারা যারা ছিলেন এতক্ষণ ধরে সময় আমাদের পাশে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবার সুস্থতা কামনা করছি। অ্যান্ড আগামী দিনে আশা করি সবাইকে পাশে পাবো। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ সুদীপ্ত। তো বাকি সবাই যারা আজকে অ্যাটেন্ড করেছো, তোমাদের যা যা কোয়ারিজ থাকবে অফার রিলেটেড, আমাদের দুজনকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো অলরেডি অনেক রাত হয়ে গেছে, আর আই গেস সবার ডিনার করতে করতেই সবাই আমাদের সেশনটা শুনেছে আজকে। তো সবাই আরামসে ডিনার করে নাও বাকিটুকু। সবাই ভালো থাকো, আর খুব তাড়াতাড়ি নতুন আর একটা টক শোতে দিদির সাথে সবার দেখা হবে, হয়তো আমার সাথেও দেখা হবে আবার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট। বাই বাই দিদি।